হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, তোমরা আজকের ক্লাসে দেখতেই পারছো আমরা ইউনিট 1 অ্যালজেব্রা চ্যাপ্টার 3 অনুক্রম এবং শ্রেণী সিকোয়েন্স অ্যান্ড সিরিজের আমরা সমান্তর প্রগতির বর্ণনামূলক প্রশ্নের আমরা পরবর্তী পার্ট 5-এর আমরা অঙ্কগুলোর সমাধান শিখবো। তো অলরেডি আমি তোমাদের বেশ কিছু পার্টে এই পার্টিকুলার এক্সারসাইজের আমরা অনেক অঙ্ক সলভ করে ফেলেছি। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে শিখতে পেরেছো। রেসপন্স দিচ্ছ খুব পজিটিভ, খুব ভালো লাগছে। আর অবশ্যই আমাকে কেমন লাগছে জানিও, লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দিও এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাসে সমান্তর প্রগতি বা এপি সিরিজের তোমরা দেখতে পাচ্ছ অনুক্রম এবং শ্রেণীর আমরা সমান্তর প্রগতির পার্ট 5 যেটা আমরা 4 মার্কস বা বর্ণনামূলক প্রশ্নের আমরা করব। তো অলরেডি আমি কিন্তু তোমাদের 4টে পার্টে 1 থেকে তোমাদের কিন্তু 26 অবধি তোমাদের প্রশ্নের কিন্তু সমাধান করিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে শিখিয়েছি, সমাধান করিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি কারোর কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়েরিজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টকে জানাবে। আর ভিডিওটা হেল্পফুল হলে বা ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস পার্ট 5 বর্ণনামূলক প্রশ্ন 4 মার্কসের পরবর্তী অঙ্কগুলোর সমাধান নিয়ে। তো फ्रेंड्स, আমরা আজকের ক্লাসের পার্ট 5 এর প্রথম অঙ্কটা করব কোশ্চেন নাম্বার 27। খুব ভালো একটা অঙ্ক, দেখো এটা কিন্তু খুব কনসেপচুয়াল একটা অঙ্ক, ঠিক আছে। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে কোশ্চেন নাম্বার 27 তোমরা বইটা একটু পাশে রাখবে। কোণে বলেছে যে কোন সমান্তর প্রগতি 2n+1 সংখ্যক পদের সমষ্টি ক্যাপিটাল এস এবং এই পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি, এটাকে আন্ডারলাইন করবে। বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি এস ড্যাশ হলে প্রমাণ করতে বলেছে যে n+1 s ইজিক্যালস টু 2n+1 ইন্টু এস ড্যাশ। খুব ভালো একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল প্রবলেম। তো আমাদের এখানে দেখো কি বলেছে, আমাদের এখানে বেসিক্যালি আমাদের এখানে বলে দিয়েছে কি যে এই প্রশ্নটায় যে জায়গাটায় আমাদের মানে আন্ডারলাইন করতে বলছি সেটাকে আন্ডারলাইন করবে। এখানে বলেছে কি যে বিজোড় স্থানীয়, এটাকে একটু আন্ডারলাইন করো। বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি, বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি ক্যাপিটাল এস হলে এটাকে একটু আন্ডারলাইন করে। প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটার কনসেপ্টটাও খুব ইম্পর্টেন্ট। এটাকে তোমরা ভিবিআই লিখে দিতে পারো, খুব ভালো করে বোঝাবো, খুব ভালো করে বুঝবে আশা রাখি। বলেছে কোন সমান্তর প্রগতির প্রথম ঠিক আছে, ফার্স্ট 2n+1 সংখ্যক পদের সমষ্টি ক্যাপিটাল এস, ঠিক আছে। আর এই পদগুলোর বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি এস ড্যাশ হলে প্রমাণ করতে বলেছে n+1 ইন্টু এস ইকুয়ালস টু 2n+1 ইন্টু এস ড্যাশ। ভালো করে বুঝো। তো প্রথমে অঙ্কটা করার আগে আমরা ধরে নিচ্ছি যে ধরি বা লেট, আমরা এখানটায় ধরে নিচ্ছি যে ধরি প্রথম পদ সমান্তর প্রগতির বা প্রগতিটির সমান্তর প্রগতির, আমি লিখে নিচ্ছি এখানে, লিখে করাচ্ছি, ঠিক আছে। সমান্তর প্রগতিটির প্রথম পদ, ঠিক আছে। প্রথম পদ আমরা লিখছি হচ্ছে প্রথম পদ দ্যাট ইজ ইকুয়ালস টু এস, এ লিখছি, ঠিক আছে। আমরা প্রথম পদটা এ লিখলাম, কোনো ভালো করে বুঝো কিন্তু প্রথম পদটা আমরা ধরছি এ, ঠিক আছে। এখানে যে প্রগতিটা দিয়ে দিয়েছে সমান্তর প্রগতি, সেই প্রগতিটার আমরা প্রথম পদটা ধরে নিচ্ছি এ, ভালো করে বুঝো। এবার হচ্ছে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স যেটাকে আমরা বলছি হচ্ছে সিডি লিখছি কোণে, বা কমন ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা ডি লিখলাম, রাইট। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার প্রগতিটি বলছে প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি ক্যাপিটাল এস, ভালো করে বুঝো। তাহলে কি লিখবো যে সুতরাং 2n+1 সংখ্যক পদের সমষ্টি, কি হবে, পদের সমষ্টি সমান কি লিখবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 2n+1, তাই তো ফর্মুলা 2n+1/2, কারণ n/2, তাহলে এখানে n মানে কি 2n+1/2, থার্ড ব্র্যাকেট ফর্মুলা কি হয়ে যায় তোমার প্রত্যেক জানো 2a মানে 2 ইনটু প্রথম পদ, রাইট, প্লাস n মানে এখানে 2n+1
n minus 1 n to d, রাইট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা প্রগতিটির n 2n plus 1 সংখ্যক পদের সমষ্টি বের করছি, 2n plus 1 by 2 ব্র্যাকেটে 2a plus 2n minus plus 1 minus 1 into d। তাহলে এখান থেকে আমরা প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল আউট করে দিতে পারি, ইয়েস আমরা কেটে দিতে পারি এখানে। এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু 2n plus 1 by 2 ব্র্যাকেটের মধ্যে হবে 2a আর এখানে 2nd, তাই তো? তাহলে এখানটা লেখা হচ্ছে 2a প্লাস, এবারে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে আর 2n কে d দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2nd, রাইট? ওকে, এবার যদি দেখো এখান থেকে এই ব্র্যাকেটের ভেতর থেকে যদি আমি 2টা কমন নিই তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু 2n হবে, ঠিক আছে? 2n ভালো করে বোঝো কিন্তু, 2n প্লাস 1 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইন্টু 2 ব্র্যাকেটের মধ্যে হবে a প্লাস nd, রাইট? ব্র্যাকেটের মধ্যে হবে a প্লাস nd, কারণ এই যে ভেতরটা থেকে আমরা 2টাকে কমন নিয়েছি, ভেতরটা থেকে আমরা 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2টা কমন নিলে ব্র্যাকেটের মধ্যে হবে a প্লাস nd। এবার এই 2 আর এই 2 ক্যান্সেল করে দাও, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ 2n প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে a প্লাস nd, ব্যাস এইটুখানি রেখে দাও, রাইট? ওকে, তাহলে আমরা পেলাম কি, n সংখ্যক 2n plus 1 সংখ্যক পদের সমষ্টি আমরা কত পেলাম, দ্যাট ইজ 2n plus 1 into a plus nd, রাইট? এবার দেখো এখানে কিন্তু প্রশ্ন করে দিয়েছে যে 2n plus 1 সংখ্যক পদের সমষ্টি, 2n plus 1 সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে, কিন্তু s দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং 2n ভালো করে বোঝো প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে a plus nd দ্যাট ইজ ইকুয়ালস টু s, রাইট? কারণ ওরা বলে দিয়েছে ক্যাপিটাল S, কিন্তু আমরা বের করলাম 2n plus 1 into a plus nd, রাইট? এবার এখান থেকে আমরা কি বের করবো দেখো, এখান থেকে আমরা একটা কাজ করছি, a plus nd টা এখানে রেখে a plus nd টা এই পাশে রেখে আমরা 2n plus 1 টাকে ওই সাইডে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে কত স্যার, s upon 2n plus 1। তাহলে এইটাকে অ্যাজ ইট ইজ এরকম ভাবে রেখে দাও, আর কোনো এখানে সিম্পলিফিকেশন বা দরকার নেই কিছু করার। তাহলে আমরা a plus nd is equals to s by s upon 2n plus 1 লিখলাম, কোন এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, এইটুখানি আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট এবারে যে পার্টে আমরা আসবো সেটা দেখে নাও, খুব ভালো করে বোঝো এটা, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা প্রগতিটার কি করেছি, আমরা প্রগতিটা যেখানে সমান্তর যে প্রগতিটা দিয়ে দিয়েছে, এই সমান্তর প্রগতিটার আমরা প্রথম পদটা a ধরেছি আর কমন ডিফারেন্স যেটাকে আমরা cd বলেছি সেটা d ধরে নিয়েছি। তাহলে সেই হিসেবে 2n plus 1 সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হবে এইটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, দ্যাট ইজ a plus nd is equals to s upon 2n plus 1। আমরা বের করেছি এইটা, আমরা বের করেছি হচ্ছে এইটা, কিন্তু ওরা প্রশ্নে দিয়ে দিয়েছে s, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এইটা is equals to s। তাহলে এখান থেকে a plus nd কত হবে, এইটুকুনি আশা করি ক্লিয়ার করতে পারলাম। এইবার দেখো আমরা কি করব, এবারে নেক্সট লাইনটা চলে আসো। নেক্সট লাইনটা বলেছে যে এই পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ, প্রচন্ড ইম্পর্টেন্ট এই পদগুলোর বিজোড় স্থানীয়। দেখো ভালো করে বোঝো, এটা মুছে দিলাম, এটা লাগবে না আমাদের এখানটায়। দেখো এটা বোঝার আছে, কিন্তু এখানে বলেছে কি যে 2n plus 1 সংখ্যক যে পদ আছে, মানে প্রগতিটাতে ধরো এখানটায় ভালো করে বোঝাচ্ছি a1 plus d, তো এইভাবে করতে করতে আলটিমেটলি এখানটায় 2n plus 1 সংখ্যক পদ রয়েছে। এই 2n plus 1 সংখ্যক পদ নিয়ে সমান্তর প্রগতিটা কিন্তু গঠিত হয়েছে, ভালো করে বোঝো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করো, অঙ্ক কিন্তু বুঝবে পরে, আগে কনসেপ্ট বেসিকটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সমান্তর প্রগতি, রাইট? এইটা হয়ে যাচ্ছে আমাদের সমান্তর প্রগতি। তাহলে এখানটা a1 plus d, তারপরে ডট ডট দিয়ে আপ টু 2n সংখ্যক কিন্তু পদ রয়েছে, যে 2n সংখ্যক পদ দিয়ে কিন্তু আমাদের সমান্তর প্রগতিটা গঠিত হয়েছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এটা ভালো করে বোঝো। আমি আবার বলছি, এখানে বলেছে প্রগতিটাতে কতগুলো পদ আছে, 2n plus 1 সংখ্যক পদ রয়েছে, 2n plus 1 সংখ্যক পদ রয়েছে। তাহলে যদি আমরা প্রগতিটার প্রথম পদ a1 ধরি, দ্বিতীয় পদ a1 plus d ধরি, আপ টু ডট ডট দিয়ে টোটাল 2n plus 1 সংখ্যক কিন্তু পদ এই সমান্তর প্রগতিটা গঠন করেছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এইবার এই যে 2n plus 1 অলরেডি প্রিভিয়াস পার্টে আমি তোমাদের ডিসকাস করেছিলাম যে 2n plus 1 এটা কিন্তু একটা কি, দেখো যে 2n plus 1 যদি তোমরা এখানটায় 2n plus 1 ভালো করে বোঝো,
2n+1, এই যে এখানে আমাদের একটা সংখ্যার ফরমেশনটা দিয়ে দিয়েছে 2n+1, এটা কিন্তু একটা বিজোড় সংখ্যাকে প্রকাশ করে, একটা অড নাম্বারকে প্রকাশ করে। অলরেডি ক্লিয়ার হলো? যদি এখানে 2n+-1 লিখতে তাহলে এটা কিন্তু জোড় হতো, কারণ এখানে n এর জায়গায় 1 পুট করো, তাহলে এখানে কত হবে 2-1, তাহলে এটাও কিন্তু হচ্ছে আমাদের 2n+1 বা 2n-1 একই ব্যাপার হবে। ঠিক আছে, +1 লেখো বা -1 লেখো, কিন্তু সেটা অলওয়েজ কিন্তু আমাদের, দেখো আমি আরেকবার বলছি, 2n-1 লিখলেও কিন্তু এটা একটা বিজোড় স্থানীয় বিজোড় সংখ্যাকে কিন্তু প্রকাশ করে, 2n-1 অথবা 2n+1। কিন্তু আমাদের প্রশ্নে কেন স্যার, কারণ এখানে 1 পুট করো, তাহলে 2 × 1+1 মানে 3 হয়ে যাচ্ছে, এটা বিজোড় সংখ্যা। 2 পুট করো, 4 + 1 5 হয়ে গেল। এখানে তোমরা 1 পুট করো, 2 - 1 মানে 1, 2 পুট করো, 4 - 1 3। পরিষ্কার বুঝতে পারছো? এই 2n+1 এবং 2n-1 এই দুটো সংখ্যার ফরমেশন বিজোড় সংখ্যাকে ডিনোট করে। তাহলে আমরা লিখে দিচ্ছি, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যাকে কিন্তু প্রকাশ করে। ভালো করে ক্লিয়ার করো অঙ্কটা, বিজোড় সংখ্যাকে কিন্তু প্রকাশ করে, রাইট? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? বা অড নাম্বারকে কিন্তু রিপ্রেজেন্ট করে, এই ফরমেশনটা দিয়ে আমরা একটা অড নাম্বারকে কিন্তু ইন্ডিকেট করে থাকি। তাহলে 2n+1টা কি বিজোড় সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। ওকে, ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে বিজোড় সংখ্যা রয়েছে, ধরো 11টা বিজোড় সংখ্যা রয়েছে বা 13টা বিজোড় সংখ্যা রয়েছে, 13টা সংখ্যা রয়েছে, তাহলে 13টার মধ্যে আমরা 13টার মধ্যে ভালো করে বুঝো, 13টার মধ্যে বুঝে বিজোড় সংখ্যাগুলির পদগুলো বিজোড় মানে যত কটা সংখ্যা রয়েছে, আমরা তো বুঝে গেছি 2n+1 এটা বিজোড় সংখ্যাকে প্রকাশ করে। ধরো 9টা আছে বা 11টা আছে বা 13টা আছে, তাহলে 13টার মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে তাদের সমষ্টি হচ্ছে s'। ঠিক আছে, এবারে কতগুলো আছে, তাহলে যদি ধরো এখানটায় কতগুলো আছে সেটা কি করে বের করবো, মানে আমি আবার বলছি, ধরো 2n+1 এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো? বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সমান সংখ্যক পদ দিয়ে এই সমান্তর প্রগতিটা গঠিত হয়েছে। এবারে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে, কতগুলো বিজোড় সংখ্যাকে যুক্ত করে আমি তার সমষ্টিটা s' পেয়েছি, সেটা আমরা কি করে বের করবো? সিম্পল ব্যাপার, দেখো যে একটা বিজোড় সংখ্যাকে, ভালো করে শুনবে, একটা বিজোড় সংখ্যার সাথে যদি আমরা, ভালো করে শুনো, বিজোড় সংখ্যার +1 তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। এটা কিন্তু লিখে নেবে, এটা ফর্মুলা, একটা সূত্র। ঠিক আছে, কি করে বুঝবে আমি তোমাদের আবার বলছি, বিজোড় সংখ্যা তার সাথে 1 যোগ করো। ধরো এখানটা 11টা সংখ্যা রয়েছে, 11টা পদ দিয়ে আমি একটা প্রগতি তৈরি করেছি। এবার আমি বলেছি কি, যে কতগুলো বিজোড় সংখ্যা আছে কি করে বের করবে, ডিটারমাইন করবে হাউ মেনি অড নাম্বারস আর দেয়ার ইন দ্যাট এপি, সেটা কি করে বের করবো? এই যে 11টা রয়েছে তার সাথে আমরা 1 যোগ করে দেবো, 1 যোগ করে তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো। তার মানে পরিষ্কার বুঝতে পারছো, এখানটা 11 + 1/2 মানে হচ্ছে 6। তার মানে ওই 11টা পদের মধ্যে 6টা পদ যেটা বিজোড় সংখ্যা রয়েছে। ঠিক আছে, 6টা পদ বিজোড় সংখ্যা রয়েছে। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এখানে আমাদের 11টা পদ রয়েছে, তাহলে এখানটা লিখছি পারি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এবার দেখো এই যে 11টা সংখ্যা রয়েছে, এই 11টা সংখ্যার মধ্যে আমি কি বলেছি, যে যত কটা পদ থাকবে বিজোড় সংখ্যা হতে হবে। ঠিক আছে, বিজোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে আমি 11টা সংখ্যা লিখেছি 1 থেকে আপ টু 11 পর্যন্ত। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এই 1 বিজোড় সংখ্যাগুলো 3 5 7 9 11 কটা হলো, 1 2 3 4 5 6। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে 11টা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম ফোনে। এটা ভালো করে বুঝতে হবে, যখনই এরকম বিজোড় বলেছে, দেখো এই যে 2n+1 সংখ্যক মানে হচ্ছে এতগুলো বিজোড় সংখ্যা দিয়ে প্রগতিটা গঠিত হয়েছে। এবারে এই বিজোড় সংখ্যা, মানে এই বিজোড় সংখ্যার মধ্যে এই যে প্রগতিটা গঠিত হয়েছে, এই প্রগতির মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সেটা কি করে বের করবো? জাস্ট এই বিজোড় সংখ্যার সাথে, পদ সংখ্যার সাথে 1 যোগ করে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, আর কিচ্ছু নেই ব্যাপারটা। আমি আবার বলছি, এখানে 2n+1 সংখ্যক পদ দিয়ে প্রগতিটা গঠিত হয়েছে, রাইট? এবারে এই 2n+1 সংখ্যক পদ দিয়ে যদি প্রগতিটা গঠিত হয়, তাহলে এই 2n+1 সংখ্যক পদের মধ্যে অনেকগুলো বিজোড় সংখ্যা রয়েছে। কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে কি করে বের করবো? জাস্ট তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এটা তখনই ইউজ করবো যদি এখানে এই 2n+1 অথবা 2n-1 মানে বিজোড় সংখ্যার ফরমেশনটা যদি দিয়ে দেয় এখানে,
মানে ধরো একটা সমান্তর প্রগতি 11টা পদ দিয়ে গঠিত হয়েছে, একটা সমান্তর প্রগতি 19টা পদ দিয়ে তৈরি হয়েছে, একটা সমান্তর প্রগতি 15টা পদ দিয়ে তৈরি হয়েছে, তাহলে প্রত্যেকটাই তো অড নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, তাই না? অড নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই অড নাম্বারগুলোর মধ্যে কতগুলো অড নাম্বার রয়েছে বা বিজোড় সংখ্যা রয়েছে বা বিজোড় স্থানীয় সংখ্যা রয়েছে, সেটা কি করে বের করবো? বিজোড় সংখ্যা যেটা প্রদত্ত রয়েছে তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তার এক্সাম্পলটা আমি তোমাদের দেখলাম যে 11টা পদ আমি নিয়েছি, 11 একটা বিজোড় সংখ্যা, তাহলে 1 2 3 আপ টু 11 পর্যন্ত। এবার দেখো সার্কেল করে দিয়েছি, দেখো 6টা। কি করে করেছি? দেখো 1 একটা অড, 3 5 7 9 11, তাহলে এখানে টোটাল 6টা কিন্তু বিজোড় স্থানীয় সংখ্যা রয়েছে বা অঙ্ক রয়েছে। আর শর্টকাট ট্রিক কি, বিজোড় স্থানীয় সংখ্যা কতগুলো রয়েছে পদ তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, রাইট? প্রগতিটা কতগুলো বিজোড় সংখ্যা দিয়ে তৈরি হয়েছে সেইটা প্লাস 1/2, রাইট? একটা সমান্তর প্রগতি কতগুলো বিজোড় সংখ্যা দিয়ে তৈরি হয়েছে তার সাথে 1 যোগ করে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব যে সমান্তর প্রগতিটার মধ্যে কতগুলো অড নাম্বার রয়েছে, রাইট? তাহলে এখানে আমাদের দেখো কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আমাদের এখানে কিন্তু 2n+1 সংখ্যক পদ রয়েছে। তাহলে এই 2n+1 সংখ্যক পদের মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে কি করে বের করব? জাস্ট এটার সাথে 1 অ্যাড করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ তোমরা জেনে গেছো যে 2n+1 একটা বিজোড় সংখ্যাকে প্রকাশ করে, রাইট? তাহলে কি লিখবো এবারে দেখো, ভালো করে বোঝো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো আমরা কি করে করব, যে লিখবো কি যে 2n, ভালো করে বুঝবে কিন্তু, 2n+1 সংখ্যক পদের মধ্যে পদের মধ্যে 2n+1 সংখ্যক পদের মধ্যে বিজোড় স্থানীয় পদ রয়েছে, বিজোড় স্থানীয় পদ সংখ্যা, জাস্ট লিখে দাও। কি করে করবো? দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো আমি কি লিখলাম যে 2n+1 সংখ্যক পদ রয়েছে, তার মধ্যে বিজোড় স্থানীয় পদ সংখ্যা কটা হবে সেটা আমরা বের করব। তাহলে এখানটায় কি বলেছি যে বিজোড় সংখ্যা যতগুলো পদ রয়েছে সেটা প্লাস 1, তাহলে এখানটায় পদ রয়েছে 2n+1, তার সাথে আমরা 1 যোগ করে তাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, ব্যাস হয়ে গেল গল্প। তার মানে 2n+1 সংখ্যক পদের মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে বা বিজোড় সংখ্যক পদ রয়েছে কি করে বের করলাম? 2n+1 +1/2, ব্যাস গল্প শেষ। এবার এখান থেকে দেখো +1 2 কেটে গেল, তার মানে এখানটা আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ n+1 হবে। দেখো 2n+2, তাহলে 2 কমন নাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে n+1 সংখ্যক, বা টি লিখে দাও, সংখ্যক লেখো, এত সংখ্যক পদ। তাহলে n+1 সংখ্যক পদ রয়েছে এই 2n+1 সংখ্যক পদের মধ্যে, প্রগতিটার মধ্যে। প্রগতিটা তৈরি হয়েছে 2n+1 সংখ্যক পদ দিয়ে, তার মধ্যে n+1 সংখ্যক পদ রয়েছে বিজোড় স্থানীয় সংখ্যা, বিজোড় স্থানীয় পদ, মানে 1 3 5 7, ঠিক আছে? তাহলে বলছে যে এই বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি, এবারে n+1 সংখ্যক পদ হচ্ছে বিজোড় স্থানীয়, তাহলে তাদের সমষ্টিটা আমরা বের করতে পারবো এবারে, রাইট? এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে n+1 সংখ্যক, তাহলে এটা মুছে দিচ্ছি, এটা রেখে দাও, এটা কিন্তু কাজে লাগবে আমাদের। দেখো তাহলে কি লিখবো, যে সুতরাং লিখবো কি যে n+1 সংখ্যক পদের সমষ্টি, n+1 সংখ্যক পদের সমষ্টি, মানে n+1 সংখ্যক পদ কিন্তু মাথায় রাখতে হবে বিজোড় সংখ্যা, বিজোড় স্থানীয় সংখ্যা কতগুলো রয়েছে, n+1 সংখ্যক পদ বিজোড় সংখ্যা রয়েছে এই 2n+1 সংখ্যক পদের মধ্যে, রাইট? ওকে, তাহলে n+1 সংখ্যক পদের সমষ্টি মানে কি, বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি বা পদগুলোর সমষ্টি কি হবে? একই সূত্র, সমষ্টি সমান সমান লেখা হচ্ছে n+1 upon 2 ব্র্যাকেট ক্লোজ 2a, a কেন? কারণ আমরা প্রথম পদটা a ধরেছিলাম, প্লাস n+1 - 1 ইন্টু d। আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো এখানে n+1/2 2a প্লাস n+1 - 1 ইন্টু d, আশা করি এটুকুনি ক্লিয়ার করতে পারলাম। এবারে +1 আর -1 কে কেটে দাও ওখানে, রাইট? ক্লিয়ার হচ্ছে এটা? আচ্ছা, এবার এখানে একটু সিম্পলিফাই করো। সিম্পলিফাইটা করলে কি হবে দেখো, যেটা মুছে দিলাম, এটা n+1 সংখ্যক পদ, ঠিক আছে? দেখো এবার এখান থেকে দেখো যে আমরা পাচ্ছি কি, দেখো দ্যাট ইজ ইকুয়ালস টু n+1/2 লিখলাম এটা। আর এখানটায় ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে 2a, তাই তো, 2a প্লাস nd,
2a প্লাস কত লিখবো হচ্ছে এনডি, তাই তো 2a প্লাস এনডি লিখতে পারি তো, দেখো 2a প্লাস এনডি, রাইট 2a প্লাস এনডি, কারণ 2a প্লাস এন ইন্টু ডি হলো। এইবার এখানে একটা কাজ করো, এখানে একটা কাজ করতে হবে যে দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানটায় লেখা হচ্ছে n প্লাস 1/2 লিখলাম, আর এটাকে লেখা হচ্ছে a প্লাস এন ডি, একটু সিম্পলিফাই করো, a প্লাস এন ডিটাকে ব্র্যাকেটে রাখো, প্লাস এটাকে বাইরে রেখে দাও, দেখো এইভাবে হয় কিনা। ঠিক আছে, আমরা 2a প্লাস এন ডিটাকে আমরা a প্লাস এন ডি, আচ্ছা এখানে একটা জিনিস আমার ক্লিয়ার করতে হবে, কোনে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, এখানে না এইখানে ডি হবে না, ঠিক আছে আমি একটু কেটে মুছে দিলাম কোনে, এখানে একটা জিনিস তোমাদের মিস্টেক হয়ে গেছে আমার বোঝাতে গিয়ে। দেখো আমরা যখন বিজোড় স্থানীয় পদগুলো নিচ্ছি তখন কিন্তু সাধারণ অন্তরটা কিন্তু এখানে ডি হবে না, এটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার 2d হবে। কেন স্যার 2d হবে? 2d কেন হবে? কারণ দেখো মাথায় রাখো, ধরো এখানটায় একটা রয়েছে হচ্ছে টি, মানে ধরো এখানটায় রয়েছে আমরা 1 লিখলাম 1, তারপর এখানটায় 2 লিখলাম, এখানটায় আমরা 3 লিখলাম, আমরা এখানটায় 4 লিখলাম, আমরা এখানটায় আমরা 5 লিখলাম, ঠিক আছে 1 2 3 4, তাহলে আমাদের এখানটায় বিজোড় স্থানীয় অঙ্কগুলো কত হবে? এই 1, এই 3, এই 5, তাই তো, রাইট? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। দেখো পর পর হলে ডি হতো, কিন্তু এখানে দেখো একটা ঘর পরে থাকছে বিজোড় সংখ্যাটা, তাহলে একের পরে এক ঘরের পরে আবার 3, তাহলে পরিষ্কার বুঝতে পারছো 3 মাইনাস 1 তার মানে হচ্ছে কত 2, আবার 5 পরেরটা, তাহলে 5 মাইনাস তার আগেরটা মানে 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এই কারণে কিন্তু আমাদের বিজোড় স্থানীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে কমন ডিফারেন্সটা নট বি ডি, ইট ইজ 2d হবে, এটা মনে রাখতে হবে। কারণ দেখো একটা ঘর গ্যাপ পড়ে যাচ্ছে, তো তাহলে 3 মাইনাস 1 5 মাইনাস 3, এরপরে এটা হবে হচ্ছে 7 মাইনাস 5, এরপরে এটা হবে 9 মাইনাস 7, দেখো এইভাবে কিন্তু 2 করে কিন্তু আমরা পেয়ে যাবো ওখানে, ঠিক আছে? তাই মাথায় রাখতে হবে বিজোড় স্থানীয় যখন আমরা পদগুলোর সমষ্টি বের করবো তখন কিন্তু কমন ডিফারেন্সটা কিন্তু 2d হবে, এটা ভুললে চলবে না, ভুললে চলবে না। কারণ দেখো এক একটা ঘর করে গ্যাপ রয়েছে, তাহলে ডেফিনেটলি আমাদের মানে পরপর থাকলে তো ডি হতো, কিন্তু এখানে পরপর নেই, এখানে একের পরে 2 তারপরে 3 আছে, তার মানে কি ডিফারেন্সটা 2 ঘর, তার মানে পরিষ্কার বুঝতে পারছো 2 করে হবে আমাদের এখানে কমন ডিফারেন্সটা, তাই এখানে 2d হবে। তাহলে যদি 2d হয় তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা কিন্তু খুব বড় একটা মিস্টেক হতে যাচ্ছিল, বাট আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো এখান থেকে লেখা হচ্ছে n প্লাস 1, লেখো n প্লাস 1/2 লিখলাম এটা, আর এখান থেকে দেখো হচ্ছে 2a প্লাস 2d, তার মানে 2টা বাইরে চলে আসো, বাইরে নিয়ে আসলে কি হয়ে যাবে, দ্যাট ইজ a প্লাস n d। আশা করি ক্লিয়ার করতে পারলাম, এই 2 আর এই 2 কেটে যাও, তাহলে এখান থেকে লেখা হচ্ছে n প্লাস 1 আপন n প্লাস 1, এটাকে ব্র্যাকেটে রেখে দাও, ব্র্যাকেটের মধ্যে a প্লাস nd, a প্লাস nd, আশা করি ক্লিয়ার করতে পারলাম, a প্লাস nd, রাইট? দেখো n প্লাস 1 ইন্টু a প্লাস nd, আশা করি এইটুকুনি কারোর কোনো সমস্যা নেই। এবার দেখো এইটা কিন্তু প্রশ্ন করে দিয়েছে s ড্যাশ, এটা মুছে দিলাম কোণে, এটা কিন্তু আমাদের প্রশ্ন বলে দিয়েছে, এটা কিন্তু আমাদের প্রশ্ন করে দিয়েছে, সুতরাং এটা লেখা হচ্ছে n প্লাস 1 ইন্টু a প্লাস nd and which is equals to s dash, তাহলে এইটা কিন্তু আমাদের বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি, যেটা প্রশ্নে s dash দিয়েছে আর আমরা বের করলাম এইটা। কিন্তু দেখো যে a প্লাস nd মানেই তো স্যার এইটা, এই s বাই 2n প্লাস 1, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু দেয়ারফর n প্লাস 1 ইন্টু এইটাকে লেখা হচ্ছে s বাই 2n প্লাস 1 ইজ ইকুয়ালস টু s dash। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো আমাদের কিন্তু a প্লাস এনডির জায়গায় কিন্তু আমরা s আপন 2n প্লাস 1 লিখেছি রিপ্লেস করে, কারণ আমরা দেখো বের করে রেখেছি a প্লাস এনডি মানে হয়ে যাচ্ছে s বাই 2n প্লাস 1, তাই আমরা a প্লাস এনডির জায়গায় s বাই 2n প্লাস 1 লিখে দিয়েছি। কোনে s কি, s হচ্ছে 2n প্লাস 1, মানে প্রগতিটাতে যতগুলো পদ রয়েছে সবকটা পদের সমষ্টি হচ্ছে s, রাইট? আর এখানে s ড্যাশটা কি, s ড্যাশটা হচ্ছে প্রগতিটার 2n প্লাস 1 সংখ্যক পদের মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে তাদের সমষ্টি, দ্যাট ইজ s ড্যাশ। ওকে, তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, ব্যাস গল্প শেষ। কোনাকুনি গুণ করলে কত হবে স্যার? কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের, দেখো হচ্ছে দ্যাট ইজ n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ইন্টু, আচ্ছা n প্লাস 1 ইন্টু s, and that is equals to কত লিখবো, that is s dash into 2n plus 1, দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছে, that is n plus 1 into s equals to 2n plus 1 into s dash, দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে। খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই প্রবলেম, তাহলে এটা লিখে দাও প্রমাণিত। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে,
যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু, মানে এর পরের যে পার্টের অঙ্কগুলো দেবে আসবে আমি করাবো, সেটা কিন্তু ভিভিআই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিটেলসে করাবো, একদম ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে। তাই কেউ স্কিপ করবে না, মিস করবে না, কিন্তু ভালো করে শিখবে। যদি বুঝতে না পারো, কারোর কোনো অঙ্কের অসুবিধা হয়, আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের জন্যই কিন্তু, তোমাদের পাশে দাঁড়াচ্ছি। তাই একটু চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করো, প্রচুর শেয়ার করো, এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 5 এর আজকে ক্লাসের 27 দাগের অঙ্কের সলিউশন, যে অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের অঙ্ক। আশা করি তোমরা খুব ভালো করে শিখতে পারলে। যদি কারোর কোনো স্টিল ডাউট থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 28। এই অঙ্কটাও বেশ ভালো একটা অঙ্ক। কি বলেছে দেখো, বলেছে কোনো সমান্তর প্রগতির প্রথম পি সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে পি স্কোয়ার বাই এন, এবং কিউ সংখ্যক পদের সমষ্টি দিয়েছে কিউ স্কোয়ার বাই এন হলে, যেখানে দেখো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে পি নট ইকুয়াল টু কিউ, দেখাও যে প্রগতিটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন হবে, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন হবে। এটাও কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে। খুব ভালো একটা অঙ্ক এটাও। তো এখানে দেখো যে আমাদের বলেছে একটা প্রগতি দিয়েছে, তাহলে প্রগতিটির আমরা প্রথম পদটা ধরে নিচ্ছি। তাহলে কি লিখবো, যে লেট অর অ্যাজিউম আমরা ধরে নিচ্ছি যে প্রগতিটির বা সমান্তর প্রগতিটির, লিখেই করাচ্ছি, সমান্তর প্রগতিটির প্রথম পদ, ঠিক আছে? সমান্তর প্রগতিটির প্রথম পদ আমরা ধরে নিচ্ছি এ, ঠিক আছে? প্রথম পদ বা ফার্স্ট টার্ম অফ দ্য এপি সিরিজ, প্রথম পদ, and that is equals to a, রাইট? আমরা প্রথম পদটা ধরে নিচ্ছি a। আর সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স that is equals to কত লিখছি আমরা, d লিখছি, ঠিক আছে? কমন ডিফারেন্স d। আমরা এটা ধরে নিচ্ছি কোন, যে এই যে সমান্তর প্রগতিটা দিয়ে দিয়েছে, এই সমান্তর প্রগতিটার আমরা প্রথম পদটা a ধরছি আর সাধারণ অন্তরটা আমরা d ধরছি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এবার কি করব দেখো, যে এখানে আমাদের দেখো প্রথম বলেছে প্রথম p সংখ্যক পদের সমষ্টি পি স্কোয়ার বাই এন। তাহলে কি লিখবো, যে প্রশ্ন অনুসারে লিখছি হচ্ছে প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি এটা, দ্যাট ইজ কত লিখবো দেখো, যে এসপি, তাই তো? পি সংখ্যক পদের সমষ্টি এসপি ইজ ইকুয়ালস টু আমরা কত লিখবো, দ্যাট ইজ পি স্কোয়ার বাই এন, তাই তো? এটা ভালো করে বুঝো। এখানে পদ সংখ্যা হচ্ছে পি, তাই তাদের পি সংখ্যক পদের সমষ্টিটাকে আমরা এস সাবস্ক্রিপ্ট টি দিয়ে লিখছি, দ্যাট ইজ পি স্কোয়ার বাই এন, ওরা দিয়ে দিয়েছে। এবারে এসপি মানে এটাকে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি স্যার, এটা আমরা লিখতেই পারি দ্যাট ইজ পি আপন, ভালো করে বোঝো, পি আপন 2 বাই 2a প্লাস p minus 1 into d, and that is equals to আমরা লিখছি হচ্ছে p square by n, রাইট? এটুকুনি কি হচ্ছে, তাহলে p by 2 2a plus p minus 1 into d is equals to p square by n, রাইট? ওকে, এবার এখান থেকে দেখো এই p আর এই p কেটে যাচ্ছে, এখান থেকে এই p টা আর এইখান থেকে একটা p ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2 টাকে ওদিকে পাঠিয়ে দাও। তাহলে এটা লিখছি আমরা দ্যাট ইজ 2a, ভালো করে বোঝো, 2a প্লাস p minus 1 into d is equals to কত লিখবো, 2 টাকে ওদিকে পাঠিয়ে দিলে হবে 2p by n। यस, ক্লিয়ার হচ্ছে এটা? দেখো একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, 2a plus p minus 1 into d, আর এই 2টা এদিকে পাঠিয়ে দিলে 2p by n হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, এই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি, রাইট? এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা কি লিখবো দেখো, যে নেক্সট আমাদের বলেছে যে প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি, দেখো এখানে বলে দিচ্ছে প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি কিউ স্কোয়ার বাই এন, লিখবো হচ্ছে আবার আমরা কি লিখতে পারি দেখো, যে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দাও, ঠিক আছে? আবার আমরা লিখতেই পারি দ্যাট ইজ এস কিউ, তাহলে এখানেও লেখা হচ্ছে এস কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এন, তাই তো? এস কিউ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এন, তাহলে এস কিউ মানে আমরা লিখতেই পারি দ্যাট ইজ কিউ আপন 2 ব্র্যাকেট 2a plus q minus 1 into d, and that is equals to q square by n। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো ঠিক আগের মতনই করলাম। এবার এখান থেকে এই q আর এখান থেকে q ক্যান্সেল করে দাও,
আর এই 2টাকে ওদিকে পাঠিয়ে দিলে আমরা আলটিমেটলি পাচ্ছি কত, দ্যাট ইজ 2a ব্র্যাকেটে q minus 1 into d and that is equals to 2q by n, that is equals to 2q by n. ব্যাস ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু 2 নম্বর ইকুয়েশন, এটা কিন্তু আমাদের হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আশা করি ক্লিয়ার করতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের কিন্তু 1 নম্বর ইকুয়েশন। হলো ক্লিয়ার এইটুকুনি বোঝা যাচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, দ্যাট ইজ 2a plus p minus 1 into d, that is equals to 2p by n। আর দ্বিতীয় থেকে আমরা দ্বিতীয় কন্ডিশনটা আমাদের কিন্তু sq is equals to q square by n, আর প্রথম কন্ডিশনটা হচ্ছে sp is equals to p square by n দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে 2a plus q minus 1 into d is equals to, এটা কিন্তু a নয়, এটা কিন্তু 2q লেখো, ঠিক আছে, এটাকে 2q হবে। আচ্ছা এখানে 2n না, এখানে 2 নয়, এখানে n হবে, আর এটা হয়ে যাচ্ছে 2q by n। ক্লিয়ার হচ্ছে এটা 2p by n। ওকে, তাহলে আমরা দুটো কন্ডিশন পেয়ে গেলাম। এবার দেখো একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে আমাদের এখান থেকে বলেছে n সংখ্যক পদের সমষ্টি n হবে, ঠিক আছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমাদের n যখন বের করতে হবে, তাহলে আমাদের নিশ্চয়ই দুটো জিনিস আমাদের কিন্তু নোন হতে হবে বা জানতে হবে। একটা হচ্ছে আমাদের প্রথম পদটা যেটা আমরা ধরেছি a, আর আরেকটা হচ্ছে আমাদের সাধারণ পদ যেটা আমরা ধরেছিলাম d। তো এই দুটো জিনিস যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা বের করতে পারবো। আর সেটা অবশ্যই n আসবে কিনা সেটা আমরা পরে দেখবো, আগে আমাকে a এবং d এর মানটা, দুটো মান আমাকে ঠিকঠাকভাবে বের করতে হবে। ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো যে এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, তাই তো? দুটো ইকুয়েশন আমরা লিখবো কি, যে নাও আমরা কি করছি, এখান থেকে ইকুয়েশন 1 থেকে আমরা ইকুয়েশন 2টাকে সাবট্রাক্ট করছি, ঠিক আছে, আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে কি হবে দেখো, এখান থেকে প্রথমটা ছিল আমাদের কত, দ্যাট ইজ 2a, ভালো করে বোঝো, 2a প্লাস p minus 1 into d, that is equals to 2p by n। এটা ছিল আমাদের প্রথম ইকুয়েশনটা, তাই তো? আমরা 1 থেকে 2 বিয়োগ করছি। আর 2 নম্বরটা হয়ে যাচ্ছে 2a, একইভাবে লেখো 2a, এটা ভালো করে বোঝো, দ্যাট ইজ q minus 1 into d, that is equals to, এটা হবে 2q by n, রাইট? ওকে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এবার এখান থেকে মাইনাস করে দাও। ওকে, আমরা মাইনাস করছি দুটো ইকুয়েশনকে, তাহলে মাইনাস করলে দেখো এই 2a ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, তো এইবার এখানে আমরা কি করব দেখো, যে 2a ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে যদি আমরা d-টা কমন নিই, তাহলে d-টা যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, p minus 1, তাই তো? ভালো করে বোঝো, p minus 1 আর মাইনাস q হয়ে যাবে, তাই তো? মাইনাস q আর মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে। একটু ক্যালকুলেশন তোমরা করে দেখবে এটাই হবে, রাইট? আর এখানে 2p minus n, তার মানে কি হবে, এখান থেকে যদি আমরা 2টা কমন নিই, তাহলে 2টা যদি আমরা কমন নিই, তাহলে দেখো এটা হয়ে যাবে হচ্ছে 2 ব্র্যাকেটে p minus q by n, এটা হবে যদি তোমরা সিম্পলিফিকেশনটা করে থাকো তো, রাইট? এবার দেখো এখান থেকে মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেল ওখানে, রাইট? ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে d p minus 1 minus q plus 1 is equals to 2 যদি কমন নিই, তাহলে এটা হবে p minus q by n। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার এখানে দেখো আমাদের কিন্তু বের করতে হবে d, এবং আমাদের কিন্তু বের করতে হবে এখান থেকে d এবং a এর মানটা বের করতে হবে। তো আমরা d এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। ইকুয়েশন দুটো রেখে দাও এখান থেকে, এটা মুছে দিচ্ছি আমি, একটু উপরে গেলে ওটা মুছে দিলাম। এবার এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে d ব্র্যাকেটের মধ্যে কি আছে, দ্যাট ইজ p minus q, রাইট? p minus q, that is equals to, আর ওদিকটা 2 ছিল, ব্র্যাকেটের মধ্যে p minus q upon n, রাইট? তাহলে এখান থেকে p minus q আর p minus q কেটে গেল, তাহলে এখান থেকে আমরা d পাচ্ছি, তাহলে d is equals to কত হবে, that is 2 upon n, রাইট? 2 upon n। তাহলে আমরা কিন্তু d এর মানটা পেয়ে গেলাম স্যার, আমরা কিন্তু d এর মানটা পেয়ে গেলাম, d এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে d is equals to 2 upon n বা 2 by n, তাহলে d পেয়ে গেলাম। এবারে এই d এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানটায় ধরে নিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটা মুছে দিলাম কোণে, খুব ভালো করে বোঝাচ্ছি, বোঝো ভালো করে, ঠিক আছে? তাহলে এবার কি লিখবো, যে লিখবো হচ্ছে যে লিখবো কি, যে d এর মানটি লেখো, d এর মানটি
ডি এর মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ যদি বসাই তাহলে আমরা এর মানটা পেয়ে যাবো ডেফিনেটলি, কারণ আমাকে এ আর ডিটা বের করতে হবে। তাহলে এটা কি আছে, দ্যাট ইজ 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু কত আছে 2/n, তাহলে এখানে 2/n লিখে দাও, ডি এর মানটা 2/n অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 2p/n, রাইট? 2p/n এটাই ছিল, রাইট? এবার যদি আমরা টোটালটা থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে স্যার, দ্যাট ইজ a প্লাস p মাইনাস 1 ইন্টু 1/n ব্র্যাকেট ক্লোজ, তাই তো? দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে স্যার, 2p/n, রাইট? এবার এখান থেকে দেখো আমি টোটালটা থেকে মানে বাঁ দিকে টোটালটা থেকে আমি 2টা কমনই নিয়েছি, তাহলে 2 কমন নিলে a প্লাস p মাইনাস 1 ইন্টু 1/n ইন্টু ইজ ইকুয়ালস টু 2p/n, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল। এবার এখান থেকে ইয়ে করে দাও, দ্যাট ইজ a প্লাস, আমরা এটা পেয়ে গেলাম, a কে ফ্রি করে দিলাম, কোনো শর্ত থাকছে না। এবার এই p মাইনাস 1 ইন্টু 1/n টাকে আমরা 1/n দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে p/n আর মাইনাস কত হবে 1/n, তাই তো? 1/n দিয়ে গুণ করে দিয়েছি আর এই দিকটা হচ্ছে p/n হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো p/n আর p/n কেটে গেল, তাহলে আলটিমেটলি তোমরা পরিষ্কার বুঝে যাচ্ছ আমরা এর মানটা আমরা পাচ্ছি 1/, তাহলে আমরা এর মানটা পাচ্ছি কত স্যার, এর মানটা আমরা পাচ্ছি দ্যাট ইজ a ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ 1/n, কারণ প্লাস 1 মাইনাস 1/nটা ওদিকে পাঠিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 1/n। আশা করি ক্লিয়ার করতে পারলে। দেখো এটাই হচ্ছে আমাদের কিন্তু a এর ভ্যালু। আমরা d পেলাম, আমরা n পেলাম, আমরা d পেলাম, আমরা n পেলাম, আমরা d পেলাম, আমরা n পেয়ে গেছি, a পেয়ে গেছি। এবারে আমাদের বলেছে যে প্রগতিটির n সংখ্যক পদের যোগফল n হবে, এটা আমাকে দেখাতে বলেছে। n সংখ্যক পদের যোগফল n হবে, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে কি লিখবো, যে সুতরাং প্রগতিটির n সংখ্যক পদের যোগফল, তাহলে লিখবো কি, যে সুতরাং প্রগতিটির n সংখ্যক পদের যোগফল, তাই তো? আমাকে এটাই বের করতে হবে। n সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা কি লিখবো, আমরা ফর্মুলাটা লিখে দেবো, নর্মাল ফর্মুলা যেটা লিখি, n/2 লিখলাম ব্র্যাকেটে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ব্যাস। এবার এখানে আমরা a আর d এর মানটা পুট করে দেবো ওখানে, রাইট? ওকে, এগুলো মুছে দিলাম আমরা। দেখো তাহলে এবার এখান থেকে দেখো যে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ n/2টা যেরকম আছে থাকবে n/2, 2 ইন্টু a কত বেরিয়েছে, a হচ্ছে 1/n, তাহলে এখানটা লেখো 1/n প্লাস ব্র্যাকেটের মধ্যে n মাইনাস 1 ইন্টু d বেরিয়েছে কত 2/n। ক্লিয়ার হলো এটা? ব্যাস দেখো আমরা জাস্ট মানগুলোকে পুট করছি 2/n। এবার একটু ভেতরটা সিম্পলিফাই করো, দেখো n চলে আসবে। ভেতরটাকে সিম্পলিফাই করলে আমরা দেখো এখান থেকে n/2টা যেরকম আছে বাইরে রেখে দাও ব্র্যাকেটের মধ্যে, দ্যাট ইজ 2/n, আর এই 2/n দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো প্লাস, দেখো এখান থেকে n কেটে যাচ্ছে, প্লাস 2 হয়ে যাচ্ছে আর মাইনাস 2/n। এবারে প্লাস 2/n আর মাইনাস 2/n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা লিখতেই পারি দ্যাট ইজ n/2 ইন্টু 2, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু n। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, রাইট? এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রগতিটির n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো এখানটায় লিখে দাও প্রমাণিত। ব্যাস দেখো কত ইজিলি আমরা অঙ্কগুলোকে করব। অঙ্ক শিখলে হবে না, ক্যালকুলেশনের দিকেও কিন্তু ফোকাস রাখতে হবে। একমাত্র ম্যাথস ইনফিনিটি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সৌরভ স্যার তোমাদের কিন্তু ক্যালকুলেশন গুলো কিন্তু খুব সিম্পলেস্ট এবং স্মার্টেস্ট ওয়েতে কিন্তু তোমাদের শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, এবং তার জন্য কিন্তু তোমাদের স্যারের পাশে থাকতে হবে এবং অবশ্যই চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে প্রচুর পরিমাণে তোমাদের পাশে দাঁড়াতে হবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর প্লিজ স্টে টিউনড, কারণ অনেক ভিডিও আসছে। তোমাদের পুরো সেমিস্টারটা আমি চেষ্টা করছি কভার করে দেওয়ার। আর আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, তোমাদের দাদা দিদিরা যারা আছেন তাদেরকে বলবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেমিস্টার 4 মানে ক্লাস 12 এর কিন্তু ভিডিও আসছে ক্যালকুলাসের, ইন্টিগ্রেশন বা অবকল অনির্দিষ্ট সমাকলনের। তাই এটা কিন্তু একটু তোমাদের জানিয়ে রাখবে, আর তাদের মধ্যেও কিন্তু আমার এই চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কে।
নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 29। এই অঙ্কটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক। দেখো সমান্তরীয় মধ্যক কিন্তু আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাই তো? আমরা সমান্তরীয় মধ্যক বলতে অলরেডি আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করেছিলাম। যদি ধরো তিনটে পদ থাকে আমাদের এ, বি আর সি, তিনটে যদি পদ দেয়া থাকে, তাহলে সেই হিসেবে আমরা সমান্তরীয় মধ্যকটা লিখতে পারি কি, প্রথম পদ প্লাস তৃতীয় পদ সমান সমান 2 গুণিতক দ্বিতীয় পদ। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু সমান্তরীয় মধ্যকের বেসিক কনসেপ্ট। এটা আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো দেখেছো, আশা করি বুঝতে পেরেছো। এখানে বলে দিয়েছে কি যে 1/b-a এবং 1/b-c এর সমান্তরীয় মধ্যক বলে দিয়েছে, দেখো 1/2 × b-x। তাহলে আমাকে এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি সমান্তরীয় মধ্যক কি, দ্যাট ইজ লিখতে পারি দ্যাট ইজ 1/b-a, রাইট, প্লাস 1/b-c, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু সমান্তরীয় মধ্যক কত আছে, 1/2 × b-x। ব্যাস এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখান থেকে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, 2 আর 2 কেটে যাচ্ছে, রাইট। এবার এখানে দেখো যে এবারে ক্যালকুলেশনটা করো এখান থেকে, এবার লসাগু করো। লসাগু যদি করি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে b-c প্লাস b, ভালো করে বুঝবে, মাইনাস a, একদম মানে লসাগু করে দিচ্ছি আমরা, হোল ডিভাইডেড বাই কত হবে, দ্যাট ইজ b-a ইন্টু b-c, তাই তো? আমরা লসাগু করছি। আর এদিকটা যেটা আছে রেখে দাও, দ্যাট ইজ 1/1 b-x, লিখে দিলাম এটা, রাইট। এবার এখানে দেখো যে কাটাকুটি যাচ্ছে না, তাহলে এইটাকে রেখে দাও, দ্যাট ইজ এটা কাটাকুটি যাচ্ছে না, তাই তো? তাহলে এখানে দেখো 2b হয়ে যাচ্ছে, তাহলে 2b, আর এখান থেকে হচ্ছে -a আর -c, রাইট। লিখতে পারি তো, দেখো b প্লাস b মানে 2b আর -a -c, আর এখান থেকে এগুলোকে গুণ করলে কত হচ্ছে, দেখো b-a গুণ করে দেখছি, b-a আর b-c গুণ করলে এটা হয়ে যাবে কত স্যার, b² -ab -bc প্লাস ac, এটাই তো হচ্ছে b² -ab, তাই তো? b² মাইনাস, লেখো এটা হচ্ছে দ্যাট ইজ b² -ab -bc প্লাস ac, এটাই হচ্ছে, and that is equals to 1/b-x, রাইট, তাই তো? দেখো b-a কে b-c দিয়ে গুণ করলে b² -ab -bc প্লাস ac হয়ে যাচ্ছে, আর ওদিকে 1/b-x যেমন আছে রেখে দাও, রাইট। ওকে, ক্লিয়ার? এইটুকুনি বুঝতে হবে কিন্তু ভালো করে অঙ্ক। তো এবার এখানে একটা কাজ করো, যে এখানে ইন্ডিভিজুয়ালি গুণ করে দাও। ইন্ডিভিজুয়ালি দেখো b2b কে b-x দিয়ে গুণ করো, a কে b-x দিয়ে গুণ করো, টোটাল কটা পদ হবে, 9টা পদ হবে, তাই তো? তিনটে 6টা পদ হবে। তাহলে 2b কে b দিয়ে গুণ করলে কত হচ্ছে, দ্যাট ইজ 2b², ভালো করে বোঝো এটা 2b²। তারপরে এটা হচ্ছে 2bx হবে মাইনাস 2bx, তাই তো? প্রথমে 2b দিয়ে গুণ করছি, 2bx, তারপরে -ab প্লাস ax, তাই তো? প্লাস ax, ভালো করে বোঝো। আবার এখানে -c দিয়ে করলে হচ্ছে -bc আর প্লাস cx, তাই তো? গুণ করছি প্লাস cx, and that is equals to, আর এইটা 1 দিয়ে গুণ করলে as it is হবে, তাহলে লিখে দেওয়া হচ্ছে b² -ab -bc প্লাস ac, ব্যাস, ঠিক আছে? তো আমরা এই টোটালটাকে b-x দিয়ে গুণ করলে এটা হয়, দেখো 2b² 2bx -ab প্লাস ax আর -bc আর প্লাস cx, আর এটা যেমন থাকবে b² -ab -bc প্লাস ac, ঠিক আছে? আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো এবার এখানে আমরা কি করব, দেখো এটা মুছে দাও, ক্যালকুলেশনগুলো ভালো করে বোঝো। এটা একটু মুছেই দিলাম কারণ এটা দরকার নেই আর। দেখো এবার এখানে আমরা করব কি, যে 2b² থেকে আমরা একটা সাইড 0 করে দিচ্ছি। এখানে একটা সাইড যদি আমরা 0 করে দিই তাহলে এখানে কি হবে দেখো, আচ্ছা সিমিলার টার্মস দেখো -ab আর এখান থেকে -ab, সেম সাইন বাট সেম টার্মস, সেম সাইন থাকলে কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, -ab কেটে যাচ্ছে।
আবার মাইনাস বিসি এখান থেকে আর মাইনাস বিসি কেটে যাচ্ছে, রাইট? আর কিছু এখান থেকে কাটছে না। এবার এখান থেকে এই বি স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাচ্ছে স্যার? বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে লেখা হচ্ছে 2b² মাইনাস 2bx, তাই তো? 2bx প্লাস ax প্লাস cx আর বি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসো, মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার আর এখান থেকে হচ্ছে মাইনাস এসি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। একটা সাইড 0 করে দিলাম ওখানে। 2b² মাইনাস 2bx মাইনাস প্লাস ax প্লাস cx মাইনাস বি স্কোয়ার আর মাইনাস এসি ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এইবার দেখো এখান থেকে দেখো যে এই 2b² থেকে আমরা যদি মাইনাস বি স্কোয়ার বাদ দিই তাহলে এখান থেকে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস 2bx, তাই তো? 2bx আমরা এখানে একটা কাজ করছি, আচ্ছা স্টেপ ইয়ে করো, জাম্প করতে হবে না, দ্যাট ইজ ax প্লাস cx, তাই তো? cx মাইনাস ac অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর কোনো কমন টার্ম নেই, তাই 2b² থেকে b² বাদ দিলে b² মাইনাস 2bx প্লাস ax প্লাস cx মাইনাস ac ইকুয়াল টু 0। ক্লিয়ার হচ্ছে? এবার এখান থেকে কি করবো দেখো, যে এখান থেকে একটা কাজ করো, ধরো এখানটায় আমাদের প্রমাণটা করতে দিয়েছে যে x মাইনাস বি, তাই তো? তাহলে আমরা এখানে একটা কাজ করছি কি, যে x² লিখলাম মাইনাস 2bx প্লাস b² লিখলাম এটা, ওকে রাইট? আচ্ছা এবার সবকটাকে ওদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, একটা x² সাবট্রাক্ট করে দাও। আমরা ফর্মুলা পারপাস এখানে একটা x² অ্যাড করেছি, তাই এখানে মাইনাস x² লিখে আমরা এটাকে ব্যালেন্স করে দিয়েছি, ঠিক আছে? প্লাস ax যা আছে রেখে দাও, প্লাস ax প্লাস cx মাইনাস ac ইকুয়ালস টু 0, রাইট? ক্লিয়ার হচ্ছে? এটা দেখো b² x² অ্যাড করেছি, x² সাবট্রাক্ট করেছি, আর বাকি যা আছে তাই লিখে দিচ্ছি, প্লাস ax প্লাস cx মাইনাস ac ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো যে ফর্মুলা হয়ে যায় কি, দ্যাট ইজ x মাইনাস বি, কারণ আমাদের x মাইনাস বি দিয়ে ইয়ে করতে বলেছে, তাহলে x মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম। এবারে এই টার্মসগুলো ওদিকে নিয়ে যাও। এই টার্মসগুলো আমাদের দেখো এখানে x মাইনাস এ মাইনাস x স্কোয়ারটা ওদিকে পাঠালে প্লাস x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর প্লাস এ এক্সটা ওদিকে পাঠালে মাইনাস এ এক্স হয়ে যাচ্ছে। দেখো কত ইজিলি আমরা অঙ্কটা করছি, এ এক্স, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, যে আমাদের এখান থেকে মাইনাস সি এক্স প্লাস এসি অ্যান্ড দ্যাট ইজ এখানটা 0 হবে না, কারণ ওদিকটা নিয়ে গেছে, তাহলে লিখতেই পারি আমরা দ্যাট ইজ এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস এ, আর এখান থেকে যদি আমরা মাইনাস সি কমন নিই তাহলে এটা হবে এক্স মাইনাস এ। দেখো সিমিলার টার্মস, রাইট? ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা দ্যাট ইজ এক্স মাইনাস এ, আর এখান থেকে যদি মাইনাস সি কমন নিই তাহলে এখানেও এক্স মাইনাস এ, তাহলে কমন টার্ম হচ্ছে সি মাইনাস এ। তাহলে ওভারঅল আমরা এখান থেকে পাচ্ছি কি, দেখো ওভারঅল আমরা এখান থেকে পাচ্ছি কি, দ্যাট ইজ এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু, ফার্স্ট ফ্যাক্টরটা হবে এক্স মাইনাস এ আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে দ্যাট ইজ এক্স মাইনাস সি। দেখো এটাই কিন্তু আমাদের প্রশ্নে প্রমাণ করতে দিয়েছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এখানে প্রমাণিত লিখে দাও। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের 3 নম্বর অঙ্কের সলিউশন, মানে কোশ্চেন নাম্বার 21। তাহলে এখানটা প্রমাণিত লিখে দাও কথাটা। এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, শুধু একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু ক্যালকুলেশনটা তোমাদের চালিয়ে যেতে হবে। একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে, বেশ ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা পরীক্ষার জন্য। আমরা পার্ট 5-এ যে কটা অঙ্কই করবো প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রচন্ড কনসেপচুয়াল এবং ভিভিআই প্রশ্ন, তাই প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে, ক্লিয়ার করবে। যদি অসুবিধা হয় আমি তো আছি, অবশ্যই ক্লিয়ার করে দেবো ওখানে। আর অবশ্যই ভিডিওটা একটু লাইক করো, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করো যাতে তোমাদের ভাই বোন বা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সবার কাছে আমরা এই সহযোগিতাটা পৌঁছে যায়। আর অবশ্যই তোমাদের দাদা দিদিরা যারা ক্লাস 12-এ রয়েছেন তাদেরকেও অবশ্যই তাদের মধ্যে চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলে আসছি নেক্সট অঙ্কে। তো এর পরের যে অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি কোশ্চেন নাম্বার আমি 35-এ এসেছি, ঠিক আছে? এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি 30, 31, 32, 33, 34 এবং এই
5টা অঙ্ক, ঠিক আছে, 30 থেকে 34 অব্দি এই কটা অঙ্ক করলেন না কেন? মাথায় রাখবে যে এখান থেকে 30 থেকে একটা কথা ভালো করে বুঝে নাও, এটা 30 থেকে 34 পর্যন্ত, 30 থেকে 34 পর্যন্ত এই অঙ্কগুলো কিন্তু বেসিক্যালি পরীক্ষায় দেয় না, ঠিক আছে, পরীক্ষায় আসে না খুব একটা। যদি তোমরা একটু মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে থাকো ক্লাস 11-এর, হয়তো দেয় না, ঠিক আছে। যে টাইপের অঙ্কগুলো আমি ক্লাসে তোমাদের করাচ্ছি মার্কিং করে, ঠিক সেই টাইপের অঙ্কগুলো বা সেগুলি তোমরা ভালো করে করে যাওয়ার চেষ্টা করো। কিন্তু এই যে 34 থেকে 35 এই অঙ্কগুলো বেসিক্যালি পরীক্ষায় দেয় না, তাই আমি এই 5টা অঙ্ক স্কিপ করলাম, ঠিক আছে। তো আমি 35 থেকে করাচ্ছি, কারণ 35 থেকে অঙ্কগুলো কিন্তু করতে হবে পরীক্ষা এবং আসেও, ঠিক আছে, ওকে। তো আমাদের 35 দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে কি, যে একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমান্তর প্রগতিতে থাকে, ক্ষুদ্রতম কোণটি 120 ডিগ্রি এবং সাধারণ অন্তর 5 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? খুব ভালো একটা অঙ্ক, এবং এই অঙ্কটা কিভাবে আমরা করব সেটা তোমরা একটু দেখো। এখানে আমাদের কি দিয়েছে, আমাদের এখানে বলেছে একটা বহুভুজ আছে, বহুভুজ মানে অনেকগুলো বাহু, কারণ তোমরা জানো যে 4টে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি চতুর্ভুজ, আর 4টের বেশি হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের বহুভুজ হয়ে যায়, এবং 5টা থেকে একটা নাম হয় পেন্টাগন, হেক্টাগন, হেক্সাগন, ঠিক আছে, এরকম নাম আছে। তো এখানে বহুভুজের বাহু সংখ্যা বলেছে, যে বহুভুজটার ক্ষুদ্রতম কোণটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি এবং তার সাধারণ অন্তর, দেখো এখানে দিয়ে দিয়েছে সাধারণ অন্তর দিয়ে দিয়েছে কত, 5 ডিগ্রি, ঠিক আছে, ভালো করে বোঝো। আর এখানে বলেছে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ মানেই কিন্তু এখানটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানটায় আমাদের এটা কত দিয়ে দিয়েছে, তাহলে এখানটা দেখো এ দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার, 120 ডিগ্রি, তাই তো, 120 ডিগ্রি। ঠিক অঙ্কটাকে আমরা এইভাবে সেট করব। আর আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এই প্রশ্নটায় আমাদের বলেছে অন্তঃকোণগুলো সমান্তর প্রগতিতে রয়েছে, অন্তঃকোণগুলো যদি ধরো এরকম একটা, যদি আমি সুষম বহুভুজ ড্র করি বা বহুভুজ ড্র করি, জাস্ট লাইক এরকম যদি আমরা করি, ঠিক আছে, ওকে। তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে আমাদের কিন্তু দেখো 4টের বেশি আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা বাহু থাকলে, 6টা বাহু থাকলে সেটাকে আমরা বলে থাকি হেক্সাগন, ঠিক আছে, হেক্সাগন, ঠিক আছে, যেটাকে আমরা বেঙ্গলিতে বলে থাকি ষড়ভুজ, মধ্যে ষ ডয়সন ষড়, ষড়ভুজ আমরা বলে থাকি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এই ষড়ভুজের অন্তঃকোণগুলো কোনটা হবে, এইটা হচ্ছে আমাদের কিন্তু অন্তঃকোণ, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু অন্তঃকোণ, এইগুলো কিন্তু আমাদের হচ্ছে অন্তঃকোণ, ভালো করে জেনে নাও, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু অন্তঃকোণ, এটা মনে রাখতে হবে, ওকে। এইগুলো হচ্ছে আমাদের কিন্তু অন্তঃকোণ, যেগুলো ধরো আমি এরকম ভাবে ইয়ে করে দিচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের অন্তঃকোণ, এইগুলো হচ্ছে অন্তঃকোণ। তাহলে এখানে অন্তঃকোণগুলো বলেছে সমান্তর প্রগতিতে থাকে, অন্তঃকোণগুলো বলেছে সমান্তর প্রগতিতে থাকে, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, সমান্তর প্রগতিতে থাকে। তাহলে এখানে বহুভুজটা কটা বাহু দিয়ে গঠিত হচ্ছে সেটা আমাকে বের করতে বলেছে। আর এখানে আমাদের গিভেন ইনফরমেশন কি, ক্ষুদ্রতম কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর সাধারণ অন্তর মানে আমাদের এখানে ডি দিয়ে দিয়েছে, ডি সাধারণ অন্তর মানে ডি দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 5 ডিগ্রি, যাতে আমাদের এই দুটো ইনফরমেশন কিন্তু প্রশ্নে গিভেন আছে। ক্ষুদ্রতম কোণ মানেই হচ্ছে এখানে আমাদের এর মানটা দিয়ে দিয়েছে, আর ডি মানে সাধারণ অন্তরটা দিয়েছে, মানে কোণগুলোর মধ্যেকার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 5 ডিগ্রি করে থাকবে। তাহলে বলেছে যে বহুভুজটির বাহু সংখ্যা কত, মানে কটা বাহু দিয়ে সেই বহুভুজটা গঠিত হয়েছে এটা আমাকে বের করতে বলেছে। তার মানে আমি যদি ধরে নিই যে বাহু সংখ্যা n, তাহলে আমাকে কিন্তু nটা এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে, ভালো করে বুঝবে। একদম ছোটবেলাকার কনসেপ্ট, তোমরা ক্লাস 8-9-এ এটা করেছো মনে, একদম ছোটবেলাকার কনসেপ্ট, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এটুখানি, ওকে। তো এটা একটু নোট করে নেবে যাতে সুবিধা হয় তোমাদের। তো আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি বহুভুজটির বাহু সংখ্যা, এখানে লিখে নেওয়া হচ্ছে ধরি বহুভুজটির বাহু সংখ্যা, বাহু সংখ্যা এটা হচ্ছে তোমার দ্যাট ইজ ইকুয়ালস টু n, আমরা n ধরে নিচ্ছি, আমরা বহুভুজটির বাহু সংখ্যা ধরে নিচ্ছি n, মানে কতগুলো বাহু আছে, n সংখ্যক বাহু আছে, ঠিক আছে। প্রদত্ত কি, প্রদত্ত a আমরা লিখে নিচ্ছি ডাইরেক্ট, প্রদত্ত বা গিভেন, প্রদত্ত কি দ্যাট ইজ এ দিয়ে দিয়েছে আমাদের কি, আমরা ক্ষুদ্রতম কোণটা ধরছি 120 ডিগ্রি, ভালো করে বুঝবে, আর সাধারণ অন্তরটা দিয়ে দিয়েছে কত, দ্যাট ইজ 5 ডিগ্রি, বলো কে বুঝতে পারে না, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস তোমরা ছোটবেলায় করেছো যে n সংখ্যক মানে বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কি হয়ে যায়, সমষ্টি হয়ে যায় স্যার কি, দ্যাট ইজ
2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, রাইট? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এটা মনে পড়ছে তো তোমাদের ডেফিনেটলি? তাহলে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হয়ে যাচ্ছে n ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার হচ্ছে এইটুখানি? আচ্ছা, তো এইবার এখানে একটা জিনিস দেখো, যে এটা লিখে নেবে কোনো, যে n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি, ঠিক আছে? তাহলে এখানটা কি লিখবো, যে n সংখ্যক বহুভুজের, কথাটা লিখে নেবে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, ঠিক এই কথাগুলো একটু লিখে নেবে, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। অন্তঃকোণগুলির সমষ্টি কি হয়ে যাবে স্যার? সমষ্টি কত হবে? দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ n ইন্টু, আচ্ছা এখানে আমরা সমষ্টিটা বের করি, ঠিক আছে? ওটা লিখতে হবে না, আমরা বের করি। কি হবে সমষ্টিটা? দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি দ্যাট ইজ n বাই 2 লিখলাম, ব্র্যাকেট 2a, 2 ইন্টু a মানে এখানে কত, 120 ডিগ্রি লেখো, প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে এখানে কত, 5 ডিগ্রি লিখে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাই তো, এটাই তো হবে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে d হচ্ছে 5 আর a হচ্ছে 120 ডিগ্রি। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে কত স্যার? দ্যাট ইজ n বাই 2, এটা দেখো 120 দুগুণে কত হচ্ছে, 240, তাহলে 240 ডিগ্রি, প্লাস এটাকে 5n লিখে দাও, 5n লেখো, মাইনাস 5 ডিগ্রি, ঠিক আছে? আমরা 5n ডিগ্রি লিখলাম না, 5n লিখে দিলাম কোণে। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি কত স্যার? দ্যাট ইজ n বাই 2 ব্র্যাকেটের মধ্যে 240 থেকে 5 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 235 ডিগ্রি, তাই তো? 235 ডিগ্রি হচ্ছে আমাদের, ব্র্যাকেটের মধ্যে থাকবে 235 ডিগ্রি প্লাস 5n, ব্যাস হচ্ছে ক্লিয়ার এটা, রাইট? তাহলে আমরা পেলাম কি, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি পেলাম কি, n বাই 2 235 ডিগ্রি প্লাস 5n। ক্লিয়ার হচ্ছে এইটুকুনি? আশা করি বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি, ব্যাস এটা হচ্ছে নোট করে নাও, এটা একটা নোট করে নাও। ওকে, ঠিক হচ্ছে তো? এটা 5 ডিগ্রি, 5n মাইনাস 5 ডিগ্রি, তাহলে 235 প্লাস 5, এখান থেকে 5 কমন নেওয়া দরকার, এটা রেখে দেওয়া হবে, ঠিক আছে? এইবার দেখো, যে আমরা ছোটবেলায় শিখেছি কি, যে এটা মুছে দিলাম মনে, এটা থাকুক, দেখো একটু প্রশ্নটা মুছে করাতে হবে, ঠিক আছে? এবার লেখা হচ্ছে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? দেখো ভালো করে বোঝো, প্রশ্নানুসারে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে এটা লিখতেই পারি, দ্যাট ইজ n বাই 2 235 লেখো, প্লাস 5n ব্র্যাকেট ক্লোজ, দ্যাট ইজ ইকুয়ালস টু কি লিখবো? এখান থেকে একটা জিনিস ভালো করে ক্লিয়ার করো, এখানে ক্লিয়ার করতে হবে কি, যে আমরা অলরেডি জেনে গেছি, যে মানে জানি, ছোটবেলায় শিখেছি আমরা, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কি হয়ে যায়? 2 গুণিতক n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা আমরা জানি তো, কিন্তু এটা আমরা বের করলাম, এইটা কিন্তু ওরা আমরা জানি যে এটা হয়, তাই দুটোকে ইকুয়েট করলাম। এবার এখান থেকে আমরা n সলভ করবো, তাহলে n নিয়ে আমাকে বের করতে বলেছে, কারণ বলেছে বহুভুজের বাহু সংখ্যা কত হবে,
ঠিক আছে, এইটা তো আমরা জানি, এটা মনে রাখতে হবে, কিন্তু এই লাইনটা মনে রাখতে হবে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বা n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তো এটাই হচ্ছে কিন্তু n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি ফর্মুলা এইটা, রাইট? ওকে, আচ্ছা এবার এখান থেকে আমরা এনটাকে ক্যালকুলেট করব কিভাবে, দেখো তাহলে এখান থেকে দেখো যে আমরা লিখতেই পারি এটা এন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 235 ডিগ্রি লিখে দাও, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 5n, লেখো প্লাস 5n, তাই তো? এনটাকে আর এই দুইটাকে ওদিকে পাঠিয়ে দাও, দুইটা ওদিকে পাঠিয়ে দিলে কত হবে, 4 হয়ে যাবে। 4 ব্র্যাকেটে n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, ইন্টু 90 ডিগ্রি, রাইট? এই নিচে দুইটা এখানে পাঠালে 4 হয়ে গেল ইন্টু 90 ডিগ্রি, আর এটা যেরকম আছে। এবারে ব্র্যাকেট ওপেন করো, তাহলে ব্র্যাকেট ওপেন করলে এটা হবে হচ্ছে 235n, ঠিক আছে, প্লাস 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 কত লিখবো, 5n স্কোয়ার, এখানে ডিগ্রিটা লেখার দরকার নেই, 5n স্কোয়ার লেখো, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে 4n, তো তাহলে দেখো 36 ডিগ্রি আছে, তাহলে এখানে ডিগ্রিগুলো ওপেন করে দাও, কোনো ডিগ্রি আর থাকছে না, কম্পারিজনে লেখার দরকার নেই, তাহলে 36, তো তাহলে এখানে 360n, তাই তো? লিখলাম, এটা ঠিক করলাম, 4 নং 36n, আর এখানে 4 নং 36 গুণে 72, মানে হচ্ছে 720। বলো কে বুঝতে পারলে না? ক্যালকুলেশন, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আমি ডিগ্রিটা রাখছি না এখানটায়, ঠিক আছে? তাহলে এখান থেকে দুইটা গুণ করলে 4, তাহলে 4 9, দেখো 235n প্লাস 5n স্কোয়ার, আর এখানে 4 নং 36, তাহলে 360n মাইনাস 4 নং 36 দুগুণে 72, 720। এবার সবকটাকে একটা জায়গায় নিয়ে চলে আসো, ঠিক আছে, একটা জায়গায় নিয়ে চলে আসো। তাহলে প্রথমে 5n স্কোয়ারটাকে আগে রাখছি, প্রথমে 5n স্কোয়ারটাকে আমরা আগে রাখছি, তারপরে আমাদের দেখো এখানটায় প্লাস প্লাস এদিকে যা আছে সেটা আগে লিখে দাও, 235n, তাই তো? আর এই 360nটাকে এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে 360n, আর মাইনাস 720টা হচ্ছে প্লাস 720 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? ওকে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ কত পাচ্ছি স্যার, 5n স্কোয়ার লেখো, আর 235 আর 360 দেখো করলে কত হচ্ছে, বিয়োগ করো এটা 360 থেকে 235 মাইনাস করলে কত হচ্ছে, তাহলে 5 হাতে 1 4 2 1, মানে 125, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 125n প্লাস 720 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখো এটাই আমরা পেলাম। এবার দেখো তিনটের মধ্যেই কিন্তু আমাদের 5 কমন যাবে, কোয়াইট ন্যাচারাল 5 কমন যাবে, তাহলে এখান থেকে 5 কমন নিল, তাহলে আরো সহজ হয়ে যাবে এটা উৎপাদকটা, ঠিক আছে? এখান থেকে যদি আমরা 5টা কমন নিই, ঠিক আছে, 5টা যদি আমরা কমন নিয়ে নিই, দেখো আমরা যদি এখান থেকে 5 কমন নিই, তাহলে এটা হবে হচ্ছে n স্কোয়ার, 5 হচ্ছে 25 এ 125, তার মানে হচ্ছে মাইনাস 25n, আর এখানে 720 থেকে করলে কত হচ্ছে, 5 14 70, 4 5 20, তার মানে হচ্ছে 5 14 70, তার মানে 144 হবে, আই থিঙ্ক, দেখো তো 144 ইজিক্যালস টু 0, রাইট? 5 কমন নাও এখান থেকে, 5 কমন নিলে n স্কোয়ার মাইনাস 25, আর এখান থেকে হচ্ছে 5 14 70, 4 5 20, মানে 144, আর এই 5টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে ওভারঅল আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ n স্কোয়ার মাইনাস 25n প্লাস 144, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, রাইট? ওকে, ক্লিয়ার? এবার এটাকে ফ্যাক্টরাইজ করো, 144 9 16 144, আর 16 আর 9 যোগ করলে তোমার হচ্ছে 25 হয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখতেই পারো n স্কোয়ার মাইনাস 16 প্লাস 9n প্লাস 144 ইজ ইকুয়ালস টু 0। একদম ধরে ধরে করাচ্ছি কিন্তু, তাহলে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করো, n স্কোয়ার মাইনাস 16n মাইনাস 9n প্লাস 144 ইজ ইকুয়ালস টু 0। এবার কমন নাও এখান থেকে, তাহলে কমন নিলে এটা হবে কত স্যার, n কমন নিলে হচ্ছে n মাইনাস 16, আর এখান থেকে 9 কমন নিলে এটা হয়ে যাবে কত স্যার, 9 মাইনাস 16, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা কি হবে, দেখো আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা হবে হচ্ছে n মাইনাস 16,
আর আরেকটা ফ্যাক্টর হবে হচ্ছে n-9 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু দুটো ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টরের মধ্যে দেখো n16 হতে পারে, n9 হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটা মুছে দিলাম কোণে। তাহলে আমাদের দেখতে হবে যে আইদার, তাহলে লেখা হচ্ছে আইদার n ইজ ইকুয়ালস টু কত, n ইজ ইকুয়ালস টু 16 অর n ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দ্যাট ইজ 9। এবারে দেখতে হবে আমাদের কোন অ্যান্সারটা রয়েছে বা কোন উত্তরটা আমরা নেব, ঠিক আছে? 35-এর দাগের অঙ্ক এটা, বাহু সংখ্যা 9 নেব, ঠিক আছে? আমরা বাহু সংখ্যাটাকে 9 হিসেবে গণ্য করব, ঠিক আছে? তাহলে কি লিখবো, যে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে n ইজ ইকুয়ালস টু 9, ঠিক আছে? তাহলে কি লিখবো, যে সুতরাং নির্ণেয় বাহু সংখ্যা, নির্ণেয় বাহু সংখ্যা কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 9। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বোঝা যাচ্ছে একটা? তাহলে আমরা এটাই 9টা কি নেব কোণে, তো এরকম একটা এক্সপ্লেনেশন আমি তোমাদের অলরেডি এর আগে করেছি। তো যদি তোমরা ওই পার্টে দেখতে পারো তাহলে কিন্তু এইটা বুঝতে পারবে যে আমরা কেন 9টাকে সিলেক্ট করলাম, কেন আমরা 9টাকে সিলেক্ট করলাম। তাহলে নির্ণেয় বাহু সংখ্যা হচ্ছে 9। আমাকে চেয়েছে যে বহুবৃষ্টির বাহু সংখ্যা কত, একদম প্লেন ফ্যাক্টরাইজেশন আর একটা ফর্মুলা, দ্যাট ইজ n2 ইন্টু n-2 ইন্টু 180, 90 ডিগ্রি। তো সেই ফর্মুলার সাথে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহু সংখ্যার আমরা অন্তঃকোণের সমষ্টি বের করলাম, যেখানে a হচ্ছে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে 120 ডিগ্রি আর সাধারণ অন্তর হয়ে যাচ্ছে কত, 5 ডিগ্রি। তো তার পার্সপেক্টিভে আমরা দুটো একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম হচ্ছে n-16 ইন্টু n-9 ইকুয়ালস টু 0। তাহলে n এর মান একটা 16 আর n এর মান একটা 9। তাহলে আমরা হিসেব মতো নেব n-টাকেই, n ইকুয়ালস টু 9টাকে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বাহু সংখ্যা। আশা করি ক্লিয়ার করতে পারলে। চলে আসি নেক্সট অঙ্কে। এর পরের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 36, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, খুব কনসেপচুয়াল অঙ্কগুলো, ঠিক আছে? বলছে দেখো যে কোন সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের সমষ্টি 28 এবং প্রথম 28টি পদের সমষ্টি 21। দেখাও যে শ্রেণীটির একটি পদ 0 এবং ওই শূন্য পদের পূর্ববর্তী পদগুলোর সমষ্টি কত হবে, পূর্ববর্তী পদগুলোর সমষ্টি কত হবে। খুব ভালো একটা অঙ্ক, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বলেছে যে 21টি পদের সমষ্টি, 21টি পদের সমষ্টি 28 এবং প্রথম 28টি পদের সমষ্টি 21। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম পদ, লিখে নিচ্ছি যে প্রথম পদ, জাস্ট এইভাবে লিখে করবে। প্রথম পদ ব্র্যাকেট দিতে হবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু a লিখে দাও, দ্যাট ইজ ইকুয়ালস টু a, রাইট? ওকে, ক্লিয়ার? আর সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স যেটাকে আমরা বলছি সমান দ্যাট ইজ ইকুয়ালস টু d। আমরা ধরলাম প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। ওকে, তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি, দেখো প্রশ্নানুসারে আমরা লিখতেই পারি আমরা লিখতেই পারি কি, দ্যাট ইজ ইকুয়ালস টু 21টি পদের সমষ্টি। তাহলে এখানে লিখতেই পারি দ্যাট ইজ S21, দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখবো, দেখো তো 28 লিখবো না, তাই তো? আমরা 28 লিখবো, কারণ S21 Sn মানে n সংখ্যক পদের সমষ্টি, আর এখানে S21, তাহলে S21 ইজ ইকুয়ালস টু 28 দিয়ে দিয়েছে প্রথম 21টি পদের সমষ্টি। দেখো এখানে লিখেই দিয়েছে প্রথম 21টি পদের সমষ্টি হচ্ছে 28, প্রথম 21টি পদের সমষ্টি হচ্ছে 28, তাই লিখেছি S21 ইকুয়ালস টু 28। এবার এখানে ফর্মুলা লেখো 21 আপন টু n, এখানে 21 বাই 2a, এটা জানি না আমরা, প্লাস ভালো করে বুঝবে এখানে আমরা লিখতে পারি 21 মাইনাস 1 ইনটু d, আমরা d-টাও জানি না, and that is equals to 28, রাইট? এইটুখানি কে বুঝতে পারলে না বলো? ওকে, এবার ক্যালকুলেশন করো, এখান থেকে একটু স্টেপ জাম্প করেই দিচ্ছি কোণে। ধরো এখানে 7 3 সাথে 21, 3 সাথে 21 করলাম, তাই তো? 3 সাথে 21 আর 4 সাথে 28, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে।
এবার 3/2টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 2a, ভালো করে বোঝো, 2a প্লাস 20d, তাই তো 2a প্লাস 20d, দেখো 21 মাইনাস 1 ইন্টু ডি মানে 20d, আর 3/2টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 3/2টা যদি আমরা ওদিকে পাঠিয়ে দিই তাহলে এটা 2/3 হয়ে যাবে, মানে 8/3 হয়ে যাবে, 8/3 হয়ে যাবে, রাইট? ওকে, তাই তো দেখো 3/2টা ওদিকে গেলে হচ্ছে 2টা উঠে যাবে, তাহলে 4 ইন্টু 2/3 ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে আরেকটু সিম্পলিফাই করতেই পারি, আমরা করতে পারি, দেখো 2 যদি কমন নিই আমরা এখান থেকে, তাহলে এটা হয়ে যাবে a প্লাস 10d, রাইট? দ্যাট ইজ ইকুয়ালস টু 8/3। এবার 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8 লিখতেই পারি। তাহলে আলটিমেটলি আমরা ফার্স্ট ইয়েটা পাচ্ছি কত, দেখো ফার্স্ট ইয়েটা পাচ্ছি, ইকুয়েশনটা পাচ্ছি a প্লাস 10d দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, 4/3, তাই তো 4/3। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট ইকুয়েশন, তো এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও। একদম সহজভাবে ক্লিয়ার করো অঙ্কগুলো, রাইট? তাহলে a প্লাস 10d ইজ ইকুয়ালস টু 4/3, a প্লাস 10d ইজ ইকুয়ালস টু 4/3, সো দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন। ওকে, বোঝা যাচ্ছে এটা? দেখো প্রথমেই ক্যালকুলেশন দেখো, 7 3 21, 4 7 28 করলাম, রাইট? তাহলে এখানে 3/2টা ওদিকে পাঠিয়ে দিলে 8/3 হয়ে গেল, আর এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে a প্লাস 10d হয়ে যাচ্ছে, তাহলে দুইটা সাইড চেঞ্জ করলে কত হবে, 4/3, তাই তো a প্লাস 10d ইকুয়ালস টু 4/3। ওকে, রাইট? এবার সেকেন্ড কেসে দেখো আবার, অর আগেন আমরা কি লিখতে পারি, দেখো যে বলেছে যে প্রথম 28টি পদের সমষ্টি 21, তাহলে প্রথম 28টি পদের সমষ্টি মানে হচ্ছে লিখতেই পারি দ্যাট ইজ s 28 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 21, রাইট? দেখো প্রথম 28টি পদের সমষ্টি, প্রথম 28টি পদের সমষ্টি হচ্ছে 21, তাহলে 28টি পদ দ্যাট ইজ 21। এবার এটার জায়গায় আমরা লিখতেই পারি দ্যাট ইজ 28/2, রাইট? অ্যান্ড 2a প্লাস এটা লেখা হচ্ছে 28 minus 1 into d that is equals to 21, right? Okay, এবার কাটাকুটি করো, এটা 14 দুগুণে 28, 14 হয়ে গেল, আর 14টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এটা লেখা হচ্ছে 2a plus 27d that is equals to 21/14, কারণ 14টা সাইড চেঞ্জ করে ডিভাইড হয়ে যাচ্ছে, রাইট? 2a plus 27d equals to 21/14। এবার কাটাকুটি করো, 7 3 21 and 7 2 14, তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা আমরা পাচ্ছি দ্যাট ইজ 2a প্লাস 27d দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে স্যার, 3/2। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় ইকুয়েশন। ব্যাস এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব, করে আমরা a আর d টা পেয়ে যাবো ওখানে, রাইট? আমাকে a আর d টা কিন্তু এখান থেকে বের করতে হবে, রাইট? তাহলে a প্লাস 10d ইজ ইকুয়ালস টু 4/3, আর এখান থেকে আমরা পাচ্ছি 2a প্লাস 27d ইজ ইকুয়ালস টু 3/2, তাই তো 7 3 21, 7 2 14, ব্যাস হয়ে গেল গল্প। এবার দেখো আমরা প্রথমে একটা কাজ করছি কি, আমরা প্রথমে এটাকে এলিমিনেট করছি, তাহলে এটাকে যদি আমরা এলিমিনেট করি তাহলে এর বোথ সাইডে কত দিয়ে গুণ করতে হবে বলো তো, এটার বোথ সাইডে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের এখানটা আছে 2a আর এখানে আমাদের a আছে, তাহলে এটাকে 2a করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, শুধুমাত্র a কে নয় বোথ সাইডে আমাকে গুণ করতে হবে, রাইট? তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এটা মুছে দিলাম, কোণে এটা লাগবে না, কোশ্চেনসটাকে মুছে দিলাম, কোশ্চেনসটা মুছে দিলাম, কোণে লাগবে না। দেখো তাহলে আমি যদি ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে, দ্যাট ইজ 2a প্লাস 20d, তাই তো ভালো করে বুঝবে, প্লাস 20d দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 ইন্টু 2 মানে হচ্ছে 8/3 হয়ে গেল, 8/3 হয়ে গেল। আর কাটার দরকার ছিল না ওখান থেকে কমনটা নেওয়ার, তাহলে 8/3 লিখে দাও, রাইট? আর আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা কত আছে, দ্বিতীয় ইকুয়েশনটা আছে 2a টা অলরেডি আছে, এর বোথ সাইডে কিছু গুণ করতে হবে না, মানে এখানে কিন্তু 1 লিখে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, রাইট? তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনটাকে বোথ সাইডে 2 দিয়ে গুণ করছি, আর 2 নম্বর ইকুয়েশনের বোথ সাইডে আমরা 1 দিয়ে গুণ করছি, এটা একটু লিখে নেবে। তাহলে কত হবে 2a প্লাস 27d দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 3/2, ঠিক আছে? এবার আমরা মাইনাস করে দিচ্ছি কোণে, মাইনাস যদি আমরা করি তাহলে ধরো মাইনাস যদি আমরা করি, ঠিক আছে, তাহলে 2a ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো 20d থেকে 27d বিয়োগ করলে কত হবে, -7d, তাহলে এখানটা লেখা হচ্ছে -7d দ্যাট ইজ ইকুয়ালস টু, আর এখান থেকে কত হবে 8/3 মাইনাস 3/2। এবার এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে এটা 6 হয়ে যাচ্ছে, দেখো 6 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 3 দুগুণে 6, তাহলে 2 এটা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 16, আর এখান থেকে 3 দিয়ে গুণ করলে -9, তাই তো -9,
তাহলে ওভারঅল আমরা এটাকে একটু মুছে দিলাম কোণে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে স্যার, দ্যাট ইজ ইকুয়ালস টু এটা হবে 7/6, রাইট, 7/6। তাহলে এখানেও 7 আছে, তাহলে এখানেও 7 আছে, তাহলে 7 7 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা ডি কত পাচ্ছি স্যার, ডি পাচ্ছি হচ্ছে -1/6। এটা হচ্ছে আমাদের কিন্তু ডি এর মান, এটা কিন্তু আমাদের হচ্ছে ডি এর মান। বেসিক ক্যালকুলেশন, এগুলো বেসিক ক্যালকুলেশন, যারা ভালো পারবে, বেসিক ক্যালকুলেশন যাদের ভালো মনে থাকবে তারাই কিন্তু অঙ্ক ভালো করে করতে পারবে, ঠিক আছে। এবার আমরা এই ডি এর মানটা ঠিক করেছি, দেখো প্রথমে 2 এ 2 এ কাটলো, তাহলে 7 -7d হয়ে যাবে, কারণ নিচে মাইনাসটা আছে। তাহলে 8/3 -3/2, তাহলে লসাগু করলে 6 হচ্ছে, 6 যদি হয় তাহলে 2 16 আর এখানে 9, তার মানে 16 - 9 মানে 7/6, তাহলে 7 7 কেটে গেল, আর মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিলে -1/6। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর মান। এবারে ডি এর মানটা যদি আমরা একে বসিয়ে দিই, কারণ একটা ছোট আছে, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব, তাই তো। তাহলে লিখবো কি, যে এখানটা লিখবো কি, যে সুতরাং ডি এর মানটি, ডি এর মানটি 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং ইকুয়েশনটা কি হচ্ছে, a + 10d, তাহলে a + 10 ইনটু ডি, ডি মানে এখানে হচ্ছে 1/6 -1/6, তাই তো, -1/6, and that is equals to 4/3, that is equals to 4/3। আগে বেসিক ক্যালকুলেশনটা আমরা a আর d এর মানটা বের করে নিই, তারপরে আমরা মূল অঙ্কের প্রশ্নে আসবো, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে এটা কত হবে, 3 দুগুণে 6 আর এটা হবে 5 দুগুণে 10, তাহলে -5/3 আর -5/3টা ওদিকে চলে গেলে +5/3 হয়ে যাচ্ছে। তাহলে এটা লেখা হচ্ছে a প্লাস কত হবে, ওদিকে তো 4/3 রয়েছে, আর এটা -5/3টা ওদিকে গেলে প্লাস, এটা হবে 5/3, তাহলে কত হবে 9/3। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 9/3 মানে হচ্ছে a = 3। তাহলে আমরা এর মানটা পেলাম কত, 3 পেলাম স্যার, আমরা এর মানটা 3 পেয়ে গেলাম। আর ডি এর মানটা তো -1/6 আমরা বের করে রেখেছি, তো এখানটা পাশে লিখে দাও, ডি = কত হবে, 1/6। তাহলে ডি এর মানটাও আমরা পেলাম এবং এর মানটাও আমরা পেলাম, ঠিক আছে। ডি এর মানটা হচ্ছে -1/6 আর এর মানটা হয়ে যাচ্ছে 3, রাইট। এইবার আমাদের মূল প্রশ্নে চলে আসো, দেখো কি বলেছে। এবারে আমাদের মূল প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে শ্রেণীটির কতগুলো পদের সমষ্টি, মানে কোন প্রশ্নটা হচ্ছে কি, যে তোমরা একটু বইটা পাশে রাখো, যে শ্রেণীটির একটি পদ শূন্য বলেছে, একটি পদ শূন্য, তাহলে যে পদটা শূন্য হচ্ছে সেই পদটা আমরা ধরে নিচ্ছি n তম পদ বা n তম পদটা ধরে নিচ্ছি। তাহলে কি লিখবো, যে ধরি, এখানে আবার লিখবো যে আবার, মানে কোন পদটা যে শূন্য সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি n তম পদটা হচ্ছে শূন্য। তাহলে লিখছি যে ধরি প্রগতিটির, কথাটা ভালো করে বুঝবে, বলছে একটি পদ শূন্য, তাহলে কোন পদটা শূন্য সেটা আমরা ধরে নেবো, তাহলে ধরে নিচ্ছি n তম পদটা শূন্য। তাহলে লিখছি হচ্ছে প্রগতিটির n তম পদটি, n তম পদটি লেখা হচ্ছে n তম পদটি শূন্য, n তম পদটি শূন্য, ব্যাস হয়ে গেল। এবার আমাকে n এর মানটা বের করতে হবে, তাহলে লিখতেই পারি সুতরাং এখানটা লেখা হচ্ছে tn, কারণ n টা বের করতে হবে, = 0। কোন পদটা শূন্য, তাহলে n তম পদটা শূন্য, তাহলে tn = 0। তাহলে এখানে a লেখো, a + n-1 ইনটু d = 0। এবার মানটা বসিয়ে দাও, এর মানটা কত বেরিয়েছে স্যার, এর মানটা হচ্ছে 3, লেখো 3 প্লাস, তাই তো। আচ্ছা, এখানে আমাদের তো শূন্য নিয়ে আসতে হবে, কোন পদটা শূন্য, তাহলে আমরা n তম পদটা, আচ্ছা n এর মানটা বের করতে হবে, সরি প্লাস, আর এখানটায় হচ্ছে n-1টা যেরকম আছে থাকুক, আর d টা কত আছে, -1/6, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, রাইট, ওকে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা কত হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে হচ্ছে, এটা লেখা হচ্ছে 3 প্লাস, এখানটায় এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস লেখা হচ্ছে n/6, মাইনাস হচ্ছে +1/6, and that is equals to 0, ওকে, রাইট। n/6টা ওদিকে পাঠিয়ে দাও, n/6টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে আমরা লিখতেই পারি, তাহলে এখানটা লেখা হচ্ছে 3 প্লাস 1/6, তাই তো, 3 + 1/6 = n/6, n/6। এবারে 18 19, তাহলে 19/6 and n/6, তাই তো। তাহলে এখান থেকে 6 আর 6 কেটে গেল, তাহলে n = কত হচ্ছে 19। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, আমরা বলেছিলাম যে n তম পদটা হচ্ছে শূন্য হবে, তাহলে 19 তম পদটা প্রগতিটির
19তম পদটা হচ্ছে শূন্য হবে, রাইট? আশা করি ক্লিয়ার করতে পারলাম। আমরা ধরে নিচ্ছি যে n তম পদটা হচ্ছে শূন্য হবে, n তম পদটা শূন্য হবে, n তম পদটা আমরা লিখতে পারি tn = 0। তারপর এখানে আমরা tnটাকে এইভাবে লিখলাম a + n - 1 * d। তারপর এখানে মানগুলোকে পুট করে nটা সলভ করলাম, তাহলে এর মানটা বেরিয়েছে আমাদের কত, দ্যাট ইজ 19। তাহলে আমরা বলতেই পারি যে প্রগতিটির n তম পদ মানে 19তম পদটি হচ্ছে শূন্য। ব্যাস, এখানে অ্যান্সারটা লিখে দাও। একদম ভালো করে বোঝো অঙ্কগুলো, ঠিক আছে? বেস্ট ভাবে বোঝাচ্ছি তোমাদের। তাহলে কি লিখবো, যে সুতরাং প্রগতিটির 19তম পদ, তাই তো? 19তম পদটির মান শূন্য। 19তম পদটির মান শূন্য। ব্যাস, হয়ে গেল একটা পার্ট। একটা অ্যান্সার আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো। সেকেন্ড পার্টটা কিন্তু বুঝতে হবে খুব ভালো। বলেছে দেখো যে এবারে এই বলছে যে এই শূন্য পদের পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী মানে কি 18তম পদ অবধি, ঠিক আছে? বলছে পূর্ববর্তী পদগুলোর সমষ্টি কত হবে, তাহলে 18টা পদের সমষ্টি। তাহলে কি লিখবো, যে সুতরাং প্রগতিটির, বোঝা যাচ্ছে একটা, প্রগতিটির 18টি পদের সমষ্টি কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে 18/2 লিখে দাও, ব্র্যাকেটের মধ্যে 2 ইনটু এ কত ছিল, এ তোমাদের মনে আছে 3 ছিল, প্লাস 18 - 1 ইনটু ডিটা ছিল -1/6, ব্র্যাকেট ক্লোজ। ব্যাস, এটা ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ হয়ে যাবে। বোঝা যাচ্ছে এটা? তাহলে আমাদের প্রগতিটির বলেছে 18 মানে পূর্ববর্তী, মানে যে পদটা শূন্য হচ্ছে তার পূর্ববর্তী মানে ঠিক আগের পদগুলোর সমষ্টি কত হবে। তাহলে আগের পদ মানে 1 থেকে 18 পর্যন্ত পদগুলোর সমষ্টি বের করতে হবে। তাহলে প্রগতিটির 18টি পদের সমষ্টি কত হবে, দ্যাট ইজ 18/2 ইনটু 2 ইনটু a প্লাস 18 - 1 ইনটু d। এটা ক্যালকুলেশন করে দেখবে কত আসে, আমি আর করালাম না, ঠিক আছে? এটা তোমরা একটু নিজেরা করে নেবে এখানে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু দুটো অ্যান্সার। একটা বলেছে কি যে কততম পদ, মানে প্রগতিটির একটি পদ শূন্য হবে, তাহলে কততম পদ শূন্য হবে সেটা আমরা বের করি। তাহলে n তম পদ, তার মানে আমরা ধরলাম n তম পদটা শূন্য, তাহলে 19তম পদটা হচ্ছে শূন্য। এবারে যে পদটা শূন্য হচ্ছে তার পূর্ববর্তী পদগুলোর সমষ্টি কত হবে, তাহলে তার পূর্ববর্তী পদ কটা আছে, 18টা আছে, কারণ 19তম পদটায় এসে শূন্য হচ্ছে, তাহলে 18টা পদ তার আগে পর্যন্ত যে কটা থাকছে 18টা পদ, তাদের সমষ্টি কত হবে সেটা আমরা বের করলাম এটা লিখে। এটা একটু ক্যালকুলেশনটা তোমরা একটু করে নেবে ক্যালকুলেশনটা, আমি আর পড়ালাম না। ব্যাস, আশা করি ক্লিয়ার করতে পারছি। ওকে, ভালো করে অঙ্ক শেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে ক্লিয়ার করাচ্ছি তোমাদের, কারণ যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। প্রত্যেকটা জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন ওয়েতে তোমাদের শেখানোর চেষ্টা করছি আমি যতটুকু পারছি। আর তোমাদেরও কিন্তু আমার পাশে থেকে একটু সাহায্য করতে হবে, তার জন্য তোমাদের চ্যানেল লিঙ্কটাকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে, কারণ তোমাদের 2D জিওমেট্রি আসছে, অবশ্যই ভিডিও আসছে, আমি জিপিটাও স্টার্ট করে দেবো এর মধ্যে, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আর অবশ্যই কিন্তু চ্যানেল লিঙ্কটা কিন্তু শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে আমাকে জানাতে হবে যে তোমরা কতটুকু পজিটিভলি রেসপন্স পাচ্ছ বা ফিডব্যাক আমাকে দিতে হবে, কমেন্ট করবে। ওকে, চলে আসছি আমরা পরবর্তী অঙ্কে, কোশ্চেন নাম্বার 37-এ 37-এ। নেক্সট আমরা 37-এর অঙ্কটা চলে আসছি। দেখো কি বলেছে, যে 2,5,8 সমান্তর প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি যদি 57,59,61 সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি সমান হয়, তাহলে আমাকে n এর মান বের করতে বলেছে। আমাকে কিন্তু n এর মানটা এখান থেকে বের করতে বলেছে। একদম ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। তো দেখো আমরা কি করে করছি অঙ্কটা। আমরা এখানটায় দেখো দুটো সমান্তর প্রগতি আছে, একটা হচ্ছে 2,5,8 যেখানে যার 2n সংখ্যক পদের সমষ্টি আমাকে বের করতে হবে, আর আরেকটা প্রগতি আছে দেখো 57,59,61 যার n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে, এবং দুটো সমষ্টি সমান হবে, রাইট? তার মানে অ্যাপারেন্টলি আমাকে দেখো এখানে দ্যাট ইজ, যদি আমরা এটাকে ইয়ে করি, দ্যাট ইজ 2n s2n দ্যাট ইজ ইকুয়ালস টু asn। ব্যাস, বোঝা যাচ্ছে একটা? তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে তাহলে এখানে ধরার দরকার নেই, এখানে জাস্ট লিখে দেওয়া হচ্ছে যে প্রথম প্রগতিটির ক্ষেত্রে লিখে দেবে প্রথম প্রগতিটির ক্ষেত্রে, রাইট? তাহলে লিখবো কি যে প্রথম প্রগতিটির ক্ষেত্রে হচ্ছে 2n সংখ্যক পদের সমষ্টি, তার মানে এখানে লেখা হচ্ছে s
2n আমরা ডাইরেক্ট করে দিচ্ছি প্রথম প্রগতিটির ক্ষেত্রে মেনশন করে দিলাম কারণ দুটো প্রগতি আছে। s2n সমষ্টি কত হবে তোমরা পরিষ্কার জানো, দ্যাট ইজ পদ সংখ্যা বাই 2, 2n সংখ্যক আছে, 2 ইন্টু এ মানে এখানে পরিষ্কার দেখো 2 আছে তাই তো, প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি কত দেখো 5 মাইনাস 2 মানে 3, তাহলে এখানটায় 3 লিখে দাও, ব্র্যাকেট ক্লোজ, রাইট। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানটায় আলটিমেটলি s2n আমরা পাচ্ছি n, ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে কত, দ্যাট ইজ 4 প্লাস 6n মাইনাস 3 লিখলাম এটা। এবার ক্যালকুলেশন করলে এটা কত হচ্ছে দেখো, দ্যাট ইজ n ব্র্যাকেটের মধ্যে কত হবে 6n লেখো, আর 6n প্লাস 1, এবার n দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে এটা কত হবে 6n স্কোয়ার প্লাস n, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে s2n আমরা পেলাম, দ্যাট ইজ 6n স্কোয়ার প্লাস n, রাইট। তাহলে s2nটা আমাদের কত এখান থেকে পাচ্ছি আমরা, s2nটা আমরা পাচ্ছি হচ্ছে 6n স্কোয়ার প্লাস n, রাইট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, বোঝা যাচ্ছে ব্যাপারটা, দেখো 2 2 যা 4 আর এখানে 3 2 গুণে 6, 6n মাইনাস 1 তার মানে এখানে মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 মানে 1, তাহলে 6n প্লাস 1 আর ব্র্যাকেট ওপেন করে এনটা গুণ করে দাও, তাহলে 6n স্কোয়ার প্লাস n। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের দেখো আরেকটা প্রগতি আছে, তাহলে দ্বিতীয় প্রগতিটির ক্ষেত্রে লেখা হচ্ছে আবার দ্বিতীয় প্রগতিটির ক্ষেত্রে দ্বিতীয় প্রগতিটির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, দ্বিতীয় প্রগতিটির ক্ষেত্রে আমরা sn বার করব, sn তাই তো, তাহলে sn দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে স্যার, n বাই 2 ইন্টু n মানে এখানে a কত 57, প্রথম পদ 57 ভালো করে বোঝো, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কত পরিষ্কার দেখো বোঝা যাচ্ছে 2 হবে। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ n বাই 2 একটু গায়ে করছি, আর 57 টু যা কত হচ্ছে, 57 টু যা হচ্ছে 7 দুগুণে 14, 5 দুগুণে 10 11 মানে হচ্ছে 114 তাই তো, প্লাস 2n মাইনাস 2, রাইট। ওকে, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, ওভারঅল আমরা পাচ্ছি কত দেখো, দ্যাট ইজ ইকুয়ালস টু n বাই 2 আর 2n ভালো করে বোঝো, দ্যাট ইজ 2n আর 114 থেকে 2, তার আগে একটু গুণটা ঠিক করেছি কিনা দেখে নিই, 7 2 14 4 হাতে 1 5 দুগুণে 10 11, আর এখানে হচ্ছে 2n মাইনাস 2, ঠিক আছে, তাহলে n বাই 2, তাহলে 2n প্লাস 112, রাইট। এবার এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, দ্যাট ইজ n বাই 2 ইন্টু 2 যদি কমন নিই ছোট হয়ে যাবে, তাহলে এটা হবে n প্লাস 56 হবে, তাহলে 2 2 কেটে যাও তাই তো, দেখো 6 দুগুণে 12 5 দুগুণে 10 11, তাহলে আলটিমেটলি আমরা এবারে nটাকে গুণ করে দিচ্ছি, তাহলে n কে n দিয়ে গুণ করলে n স্কোয়ার প্লাস 56n, দেখো কত ইজিলি আমরা কিন্তু অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করছি, তাহলে এটাও আমরা sn পেয়ে গেলাম, আমরা এটা কত পেলাম sn পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল, s2n আর sn আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে এটা, ঠিক এইভাবে কিন্তু আমাদের অঙ্ক ধরে ধরে করতে হবে বা শিখতে হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা করবো কি দেখো, বলেছে সমান হবে, প্রশ্ন বলে দিয়েছে যে 2n সংখ্যক পদের সমষ্টি যা হবে n সংখ্যক পদের সমষ্টির সমান হবে, তাহলে ডেফিনেটলি বলতে পারি এইটা ইজ ইকুয়ালস টু এইটা, ব্যাস এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, মুছে দিলাম এটা। তাহলে কি লিখবো, যে প্রশ্নানুসারে লেখো, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি দেখো, প্রশ্নানুসারে আমরা লিখতেই পারি দ্যাট ইজ s2n দ্যাট ইজ ইকুয়ালস টু sn। এবারে এখানে মানগুলো বসিয়ে দাও, দেখো আমাদের এখানে s এর আমাদের মান বেরিয়েছে কত, 6n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়ালস টু, আর sn কত বেরিয়েছে n স্কোয়ার প্লাস 5n। এবারে n স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসো, সবকটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এখানটায় লেখা হচ্ছে, তাহলে কত হবে 5n স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এদিক থেকে যদি আমরা 5nটা নিয়ে আসি তাহলে কত হবে মাইনাস 4n হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবারে এখান থেকে nটা কমন নিন, nটা যদি কমন নিই তাহলে এটা হবে হচ্ছে কত 5n স্কোয়ার, 5n মাইনাস 4
ইজ ইকুয়ালস টু 0। ঠিক করছি তো? দেখো এখানে n স্কয়ার, ঠিক আছে? এক মিনিট, ঠিক করলাম এটা? দেখো তো s2n, তাহলে এখানে n স্কয়ার 5n, n স্কয়ার প্লাস 5n হচ্ছে, তাহলে n স্কয়ারটা এদিকে আসলে তাহলে 5n স্কয়ার হয়ে যাচ্ছে, আর এখান থেকে মাইনাস n প্লাস, এটাই তো হচ্ছে, তাহলে nটা তো শূন্য হয়ে যাবে, তাহলে 5n মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে n কত হবে? n ইজ ইকুয়ালস টু কত হবে? 4/5, 4/5 হচ্ছে, কিন্তু n 4/5 হবে না, কোথাও একটু সমস্যা হয়েছে, কোথাও একটু সমস্যা হয়েছে, তোমরা একটু দেখে নিও এটা। 4/5 হয়েছে, এখানে অ্যান্সারটাও বেসিক্যালি আমাদের কিন্তু পয়েন্টে দেওয়া আছে, 0.11, কিন্তু হবে না এটা। একটু তোমরা অ্যান্সারটা একটু দেখে নিও কিরকম, তোমরা হয়তো আমার কোথাও ক্যালকুলেশনে হয়তো ভুল হয়েছে, কোনে আমার কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে, তো তোমরা একটু জাস্ট দেখে নিও, আমাকে একটু কমেন্টে জানিও আমি কোথাও ভুল করেছি না। তাহলে 6n স্কয়ার প্লাস n ইজ ইকুয়ালস টু n স্কয়ার প্লাস 5n, তাই তো? n স্কয়ার প্লাস, ও শিট, এখানে 56 হবে, এক্সট্রিমলি সরি, এটা 56 হবে, 5n লিখে দিয়েছি, এটা 56 হবে, এক্সট্রিমলি সরি, এটা 56n হবে, এটা এক্সট্রিমলি সরি, এটা 56n হবে, 56n হবে, রাইট? ক্লিয়ার হচ্ছে এটা? ইয়েস, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, এটা মুছে দাও, তাহলে অ্যান্সার 11 আছে, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে 5n স্কয়ার হয়ে যাচ্ছে, 5n স্কয়ার, 5n স্কয়ার, আর nটাকে ওদিকে পাঠিয়ে দাও, nটাকে ওদিকে পাঠিয়ে দিলে এটা হবে হচ্ছে কত? 55n, কারণ পদ সংখ্যা তো কখনো শূন্য হয় না, তাই n কেটে যাবে, তাহলে হিসেব মতো আমরা পাবো কি n ইজ ইকুয়ালস টু কত? 11। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আনসার। তাহলে এখানে আমাদের কি বলেছে? বলেছে যে n এর মান কত হবে, তাহলে n এর মানটা হয়ে যাচ্ছে আমাদের 11, ব্যাস এটাই অ্যান্সার, কারণ পদ সংখ্যা তো কখনো শূন্য হয় না, তাই আমাদের n এর মানটা একটাই পাবো, সেটা হচ্ছে 11। আশা করি ক্লিয়ার করতে পারলাম, এবং নেগেটিভটাও নিতে পারবো না আমরা, এটা মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের 37 দাগের অঙ্কের সলিউশন। কারণ মাথায় রাখতে হবে পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস, এগুলো কিন্তু আমি প্রথম ভিডিওতে অনেকবার বলেছিলাম, পদ সংখ্যা নেগেটিভ হবে না, এটা মনে রাখতে হবে, নেগেটিভ হবে না। তারপরে পদ সংখ্যা কখনো ফ্র্যাকশন হবে না বা ভগ্নাংশ হবে না, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস যেটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কিন্তু ডাজ নট নেগেটিভ অ্যান্ড ডাজ নট ফ্র্যাকশন, ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু আসবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের n এর মানটা হবে, এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের 37 দাগের অঙ্কের সলিউশন। একদম ইজি অঙ্ক, জাস্ট আমাদের এই দুটো জিনিস আগে বের করে নিতে হবে, তারপর দুটোকে ইকুয়েট করে আমরা n এর মানটাকে সলভ করব। ব্যাস, আশা করি ক্লিয়ার করতে পারলাম। চলে আসি নেক্সট অঙ্কে। তো ফ্রেন্ডস, আমাদের পার্ট 5 এর আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা হচ্ছে, দেখো কি বলেছে, যে মনে করো কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn দিয়ে দিয়েছে। যদি S2n = 5Sn হয়, তবে আমাকে বের করতে বলেছে S3n = S2n এর মান কত হবে। দেখো ভালো করে বোঝো, একটু ক্যালকুলেটিভ অঙ্ক এটা, একটু ক্যালকুলেটিভ অঙ্ক। দেখো এখানে বলেছে Sn, তো তাহলে প্রথম পদটা আমরা ধরে নিচ্ছি a, আর লিখছি না কোনো, এখানে জাস্ট বুঝিয়ে দিচ্ছি a, আর কমন ডিফারেন্সটা হচ্ছে আমাদের d, ঠিক আছে? এটা আমরা লিখে নিলাম কোনো। তাহলে সমান্তর প্রগতির প্রথম পদটা a, আর কমন ডিফারেন্সটা হচ্ছে আমাদের d, রাইট? তাহলে আমরা Sn টা কত পাচ্ছি? তাহলে Sn টা আমরা পাবো কত স্যার? দ্যাট ইজ, ভালো করে বুঝো, n/2, n/2, রাইট? n/2। আচ্ছা, এখানে আমাদের কন্ডিশনটার জায়গাতেই আমরা ইউজ করি, তাহলে সুবিধা হবে, কারণ আমাদের জাস্ট লিখে দেবে একটা কথা, যে এখানে আমাদের কি আছে, যে প্রথম পদটা হচ্ছে a এবং সাধারণ অন্তরটা হচ্ছে লেট বি দ্য ফার্স্ট টার্ম অফ দ্যাট AP সিরিজ ইজ a and the common difference is d, therefore এখানে যে কন্ডিশনটা দিয়েছে, দেখো এই কন্ডিশনটাই ডাইরেক্ট ইউজ করছে। তাহলে প্রদত্ত বা গিভেন, যেটাকে আমরা ইংলিশে বলছি প্রদত্ত, কি দিয়ে দিয়েছে, আমি আলাদা করে আর বের করলাম না, ঠিক আছে? S2n, তাই তো, S2n দ্যাট ইজ ইকুয়ালস টু 5 ইন্টু Sn, রাইট? এটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার এখান থেকে দেখো আমরা S2n মানে 2n সংখ্যক পদের সমষ্টি বের করবো, তাহলে মানে 2n/2, ভালো করে বোঝো, 2n/2, রাইট? 2n/2 ইন্টু 2a, যেখানে এটা হচ্ছে প্রথম পদ আর ভেতরটা হবে 2n - 1,
ইন্টু ডি, লিখলাম এটা, রাইট? অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 5 ইন্টু এসএন কত হবে তোমরা পরিষ্কার জানো, দ্যাট ইজ n/2 দ্যাট ইজ 2a প্লাস n-1 ইন্টু ডি, ব্যাস হয়ে গেল। ওকে, ক্লিয়ার হচ্ছে? আর এখান থেকে দেখো ঠিক করেছি তো, 2a প্লাস 2n-1 ইন্টু ডি, আর এখানে n-1 ইন্টু ডি। তাহলে এখান থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে n ব্র্যাকেটের মধ্যেই রাখো, দ্যাট ইজ 2a প্লাস 2n-1 ইন্টু ডি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 5, লিখলাম এটা। ওকে, আচ্ছা 5 নয়, 5/2, 5n/2 হবে, 5n/2। আচ্ছা এখান থেকে nটাকেও দেখো আমরা ক্যান্সেল করে দিতে পারছি, কারণ n কেটে যাচ্ছে, তাহলে এখানে আর nটা থাকছে না। তাহলে 2a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু, এখান থেকে 5/2টা আমরা পাচ্ছি শুধুমাত্র, তাহলে 5/2 ব্র্যাকেটের মধ্যে 2a, একটু ক্যালকুলেটিভ, 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এটুখানি ক্লিয়ার হচ্ছে? দেখো এখানে 2 কেটে গেল, আর এখানে n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 2a প্লাস 2n-1 ইন্টু ডি, আর এখান থেকে 5/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার এখানে একটা জিনিস দেখো, যে আমরা একটু এখানে দেখো এখানে 2a যেরকম আছে থাকুক, প্লাস ডিটা দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 2n/d মাইনাস ডি, আমরা গুণ করে দিলাম ওখানে, ঠিক আছে? দ্যাট ইজ 2a প্লাস 2n/d মাইনাস ডি, আর এটাকেও তাই করে দাও, 2a ইন্টু 5/2 মানে হচ্ছে 10a হবে, তাই তো? সরি 5a হবে, 5a হলো। এবারে 5/2 এটাকে প্লাস দিয়ে লেখা হচ্ছে প্লাস nd, তো তাহলে 5nd 5/2 nd, আর মাইনাস 5/2d, 5/2 d। ক্যালকুলেশনটা একটু ধরে করতে হবে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো আমরা ক্যালকুলেশনটা করলাম এইভাবে, 2a প্লাস 2nd মাইনাস d, আর এখানে হচ্ছে 5a প্লাস 5/2nd মাইনাস 5/2d, রাইট? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ইয়েস, ওকে। এবার কি করবো দেখো, যে এইখান থেকে 2a আর এখান থেকে 5a, তাই তো? এখানে একটা কাজ করো, এখান থেকে একটা কাজ করো, হয় আমরা এটাকে সম্পূর্ণ এটাকে ডি দিয়ে প্রকাশ করব, নয় আমরা ডিটাকে এ দিয়ে প্রকাশ করব। তো আমরা ডিটাকে এ দিয়ে প্রকাশ করছি, তাহলে এখানে nd রয়েছে, আর এখানে একটা কাজ করো, 2nd লেখো প্লাস মাইনাস ডি লেখো, রাইট? ওকে, আর এখান থেকে মাইনাস 5/2 nd লেখো, আর এখান থেকে প্লাস 5/2 ডি লেখো, ঠিক আছে? আমরা পুরোটাকেই কিন্তু ডি দিয়ে ডি এর মানটা বের করছি, এটা মনে রাখতে হবে, তাই তো? অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 5a, ক্যালকুলেশন করতে হবে একটু বেশি করে, 5a আর এদিক থেকে 2 এটা চলে গেলে মাইনাস 2a হয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো এখানে 2nd মাইনাস ডি, আর এদিক থেকে মাইনাস 5/2nd, আর এটা হবে প্লাস 5/2d। আমরা পুরোটাকে আমরা এটাকে মানে ডিটাকে এ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে এবার যদি তাই হয়, তাহলে nd দেখো এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা যদি আমরা করি এখান থেকে, তাহলে nd কমন নাও, nd কমন নিলে দেখো 2 মাইনাস 5/2, তাই তো? 2 মাইনাস 5/2, রাইট? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? আর এখান থেকে যদি আমরা ডিটাকে কমন নিই, ডিটাকে যদি আমরা কমন নিই, এখান থেকে প্লাস ডিটাকে যদি আমরা কমন নিই, তাহলে ডিটা কমন নিলে 5/2 মাইনাস 1, তাই তো? 5/2 মাইনাস 1 হুইচ ইজ ইকুয়ালস টু আমাদের কত হবে, 3a হবে। একটু সাবধানে করতে হবে ক্যালকুলেশনটা। প্রথমটা দেখো এখানে nd 2nd প্লাস মাইনাস 5/2nd, তাহলে এখান দিয়ে ndটা কমন নিলে 2 মাইনাস 5/2, আর এখান থেকে d কমন নিলে কত হবে, দ্যাট ইজ 5/2 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 3a। এবার এটাকে ক্যালকুলেশন করলে দেখো এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস কত হবে, 4, মাইনাস মানে হচ্ছে nd/2 হয়ে যাচ্ছে, তাই তো? দেখো 2 দুগুণে 4, 4 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 1/2, তাহলে nd/2, আর এখান থেকে প্লাস এখান থেকে করলে 2 মানে এখানে 3d/2, and that is equals to 3a, রাইট? ওকে, এবার এখান থেকে আমরা ডিটাকে কমন নেব, আমরা ডিটাকে কমন নিচ্ছি, ডিটাকে যদি আমরা কমন নিই আমরা, তাহলে হিসেব মতো দেখো এখানে আগে 3/2টা লিখছি, পজিটিভটা লিখছি, আর মাইনাস, আর এটাকে যদি আমরা
লিখবো হচ্ছে মাইনাস n/2, n/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3a। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইয়েস, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্যালকুলেশনটা একটু সাবধানে করতে হবে কিন্তু। তাহলে এখান থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে 3/2 মাইনাস n/2 ইজ ইকুয়ালস টু 3a। এবার যদি আমরা এটা মুছে দিলাম হচ্ছে, এবার যদি আমরা এলসিএম করি এখানে, এটা মুছে দিলাম কোণে, ভুল হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই একটু সাবধানে করছি। তাহলে ডি ব্র্যাকেটের মধ্যে তাহলে কি হবে 3 মাইনাস n/2, রাইট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 3a। ওকে, ক্লিয়ার? তাহলে এবার ওটা সাইড চেঞ্জ করো, তাহলে ডি ইজ ইকুয়ালস টু কত হবে 3a ইন্টু উপরে 2 চলে যাচ্ছে আর নিচে 3 মাইনাস n হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা ডি এর মানটা কত পাচ্ছি, দ্যাট ইজ 6a বাই 3 মাইনাস n। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ডি এর মান। পুরো ইকুয়েশনটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, ডি দিয়ে মানে ডি এর মানটা বের করলাম। হয় আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি অথবা আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা ডি কে দিয়ে প্রকাশ করেছি, তোমরা এর মানটাও বের করতে পারতে। এবার আমাদের মেন প্রশ্নতে চলে আসো। মেন প্রশ্নটা হয়েছে দেখো S3n মাইনাস S2n এর মান কত হবে। তাহলে আমরা সিম্পল এখানে রেশিও ফর্মে লিখছি, দেয়ারফর এটা লিখতেই পারি যে 3n/2 ব্র্যাকেটে 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি হোল ডিভাইডেড বাই এটা কত লিখবো, দ্যাট ইজ 2n/2 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। এটার অনুপাত তোমাকে বের করতে বলেছে, অ্যান্ড হুইচ ইজ ইকুয়ালস টু S3n আপন S2n এর অনুপাত তোমাকে বের করতে বলেছে। প্রথমে দেখো কাটাকুটি যায় কিনা দেখো, এখান থেকে n আর n কাটছে, এখান থেকে 2 2 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এই মতো 3/2 চলে আসছে। তাহলে এই মতো লেখো 3/2 লিখলাম এটা। এবারে 3/2টা বাইরে নিয়ে চলে আসলাম কোণে, 2a, তাই তো? দেখো 2a প্লাস 3n মাইনাস 1 3n, তাহলে ব্র্যাকেটের মধ্যে লেখো 3n মাইনাস 1 ইন্টু ডি। ডি কত বেরিয়েছে 6a, লেখো 6a বাই 3 মাইনাস n, তাই তো? 3 মাইনাস n হোল ডিভাইডেড বাই এখানে লেখা হচ্ছে 2a প্লাস ব্র্যাকেটে 2n মাইনাস 1 ইন্টু ডি এর মানটা আবার লিখে দাও 6a বাই 3 মাইনাস n। ব্যাস, ক্লিয়ার হচ্ছে এটা? ওকে, এবার ভেতরটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে দেখা যাক কত হয়। ওকে, আমরা মুছে দিলাম 6a বাই 3 মাইনাস n, ব্যাস হয়ে গেল। এবার দেখো ক্যালকুলেশনটা অনেকটা বড় অঙ্কটার, তো এবার 3/2টা যেরকম আছে রেখে দাও বাইরে, 3/2টা যেরকম আছে রেখে দাও বাইরে। এখান থেকে 2a, তাই তো? দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা লসাগু যদি করি তাহলে এটা লিখছি হচ্ছে 2a, ভালো করে বোঝো, 2a ইন্টু 3 মাইনাস n লেখো, 3 মাইনাস n, ঠিক আছে, প্লাস 6a, রাইট, 6a ইন্টু 3n মাইনাস 1 3n মাইনাস 1, ব্যাস হয়ে গেল। হোল ডিভাইডেড বাই একইভাবে এখানে লেখা হচ্ছে 2a, কত লিখবো 3 মাইনাস n প্লাস, আর এখান থেকে কত লিখবো 6, এটা যেরকম হচ্ছে রেখে দাও, দ্যাট ইজ 2n মাইনাস 1, ব্যাস হয়ে গেল। এবার নর্মাল ক্যালকুলেশন করে দেখো কত হয়। তাহলে এখান থেকে আমরা লিখবো কত স্যার, 3/2 যেরকম আছে থাকুক, 3/2 দ্যাট ইজ 6a, লেখো 6a মাইনাস 2an, তাই তো? 6a 2an, ক্যালকুলেশনের দিকে ফোকাস দেবে, 2an প্লাস 18an মাইনাস 18an মাইনাস 6a হলো এটা, হোল ডিভাইডেড বাই নিচেও তাও দেখো, নিচেও আমরা তাই দেখতে পাচ্ছি, এখানটায় কত হবে 6a হয়ে যাবে স্যার, 6a মাইনাস 2an, রাইট, প্লাস 6 দুগুণে 12, তাহলে 12an মাইনাস 6a, ব্যাস হয়ে গেল। এবার দেখো কাটাকুটি যায় কিনা দেখো, 6a কেটে গেল, এখানেও কেটে গেল। এবার 18an থেকে 2n বাদ দিলে কত হবে, বাইরে 3 যেরকম আছে থাকুক, 3/2 ইন্টু এটা কত হবে দেখো 16an আপন, আর এখান থেকে 12 থেকে 2 চলে গেলে 10an কেটে গেল পুরোপুরি ভাবে, ব্যাস হয়ে গেল গল্প। এবার নর্মাল কাটাকুটি করো, ব্যাস অঙ্ক শেষ।
তাহলে হিসেব মতো আমরা লিখতে পারি কি, হিসেব মতো আমরা লিখতে পারি, দেখো এখান থেকে 3/2 মাল্টিপ্লাইড বাই 16/10, 16/10 কাটাকুটি করো, 8 দুগুণে 16 আর কাটাকুটি যাচ্ছে এখান থেকে 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10। তাহলে হিসেব মতো আমরা উপরে কত পাচ্ছি, 3 4 12 আর নিচে হচ্ছে 5। তাহলে আমাদের কিন্তু অনুপাত আকারে লিখতে বলেছে। তাহলে অ্যান্সারটা আই থিঙ্ক দেখে নিই এটা আছে কিনা। হ্যাঁ, 12:5, দিস ইজ অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু আজকে ক্লাসের এটাই লাস্ট অঙ্ক এবং অনেকটা ক্যালকুলেটিভ অঙ্ক। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 12:5। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, রাইট? আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে। ব্যাস, লাস্ট অঙ্ক, দিস ইজ আওয়ার অ্যান্সার। তো বেশ ক্যালকুলেটিভ অঙ্কটা আশা করি তোমাদের প্রত্যেকেরই নাগালের মধ্যে অঙ্কটার ক্যালকুলেশনটাকে নিয়ে আমি সলভ করাতে পারলাম। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের খুব হেল্পফুল হলো, তোমরা খুব ভালো করে শিখতে পারলে, বুঝতে পারলে। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে কাইন্ডলি কমেন্টে জানিও, আর অবশ্যই আমাকে ফিডব্যাকটা দিও তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো করে। আর অবশ্যই লাইক করো এবং চ্যানেল লিঙ্কটাকে তোমাদের পসিবল হলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিয়ে, যতটুকু সম্ভব হয় শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।